পিচ্ছি, ওখানেই থামো, এক পাও সামনে আর বাড়াবেন না। নীরব অনন্যার এই কড়া ধমক শুনে একটুও ভয় পেল না। সে উল্টো নিজের শেরওয়ানির উপরের দুটো বোতাম হালকা একটু আলগা করল এবং এক হাত পকেটে পুরে ধীর পায়ে হেঁটে এসে সোজা খাটের উপর অনন্যার একদম গা ঘেঁষে বসল। অনন্যা অস্বস্তিতে পড়ে কিছুটা পিছিয়ে যাওয়ার চেষ্টা করতে নীরব আরো একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। অনন্যা রেগে গিয়ে চোখ বড় বড় করে তাকালো। এই পিচ্ছি, সামনে থেকে সরো। একদম গায়ের উপর এসে পড়ছো কেন? নিজের সীমানা চিনে চলো। পিচ্ছির শব্দটা শুনতে নীরবের চোখের দৃষ্টি আরো গভীর আর দুষ্টামিতে মেতে উঠল। সে অনন্যার একদম মুখের কাছাকাছি নিজের মুখটা নিয়ে গেল, যেন অনন্যা তার গায়ের পারফিউমের কড়া সুবাস স্পষ্ট টের পায়। নীরব খুব নিচু আর ফিসফিসে গলায় কিন্তু বেশ একটা পুরুষালী ও গম্ভীর আওয়াজে কথা বলা শুরু করলো। পিচ্ছি ম্যাম, আপনি কি এখনো বুঝতে পারছেন না যে এই পিচ্ছিটাই এখন আপনার আইনত স্বামী? আপনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে একা একটা ছেলেকে যা নয় তাই বলে বকা দিতে পারেন, ক্ষমতার দাপট দেখাতে পারেন, কিন্তু বাসর ঘরে আপনার এই কড়া পুলিশি দাপট একদম চলবে না। আইন তো আপনি খুব ভালো বোঝেন, তাহলে এটাও নিশ্চয়ই ভালো করে জানেন যে একজন স্ত্রীর ওপর তার স্বামীর কতটা অধিকার থাকে। অনন্যা নীরবের এত কাছাকাছি আসা আর তার মুখের গরম নিঃশ্বাস নিজের গালে অনুভব করে মনে মনে বেশ ঘাবড়ে গেল। তার বুকটা ধড়ফড় করতে লাগলো, যা সে কোনো চোর ডাকাত ধরার সময়ও কখনো অনুভব করেনি। কিন্তু নিজের ইগো বাঁচাতে সে বাইরের কড়া ভাব দেখিয়ে নীরবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। অধিকারের কথা আমাকে শেখাতে এসো না, তুমি বয়সে আমার ছোট, একটা জাস্ট পিচ্ছি ছেলে, আর তোমার সাহস তো কম না। তুমি আমার এত কাছে আসার ধৃষ্টতা দেখাচ্ছ। দূরত্ব বজায় রাখো, নইলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। নীরব এবার অনন্যার একটা হাত আলতো করে কিন্তু বেশ শক্ত মুঠোই ধরে ফেল। অনন্যা হাতটা ছাড়ানোর চেষ্টা করেও পারল না, কারণ নীরবের শরীরের শক্তি এই মুহূর্তে তার চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছিল না। নীরব অনন্যার চোখের দিকে সরাসরি তাকিয়ে এক অদ্ভুত মায়াবী আর দুষ্টামি মেশানো হাসল। বয়স দিয়ে কি হয় ম্যাম? কাবিন নামায় কিন্তু আমার সইটা আপনার সইয়ের ঠিক পাশেই আছে। আর আপনি নিজেই তো বললেন আমি পিচ্ছি, বকাটে ছেলে। তা একটা বকাটে ছেলে যখন তার নিজের সুন্দরী বউকে বাসর ঘরে একা পায়, তখন সে তো একটু দুষ্টুমি করবেই, তাই না? পিচ্ছি কি এখনো বুঝতে পারবে আমি তোমার স্বামী? তাহলে তোমার সাথে আমার ওসব করা তো একদম ঠিক আর বৈধ, তাই না ম্যাম? নাকি এবারও আমার নামে কোনো নতুন ধারায় চালান কাটবেন? নীরবের মুখে ওসব করার কথা এবং এমন খোলাখুলি রোমান্টিক দুষ্টামি ভরা কথা শুনে অনন্যার পুরো ফর্সা মুখটা লজ্জায় আর রাগে একদম লাল হয়ে উঠল। সে নিজের হাতটা এক ঝটকায় টেনে ছাড়িয়ে নিয়ে খাট থেকে ধরফর করে উঠে দাঁড়ালো। অনন্যা নিজের ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে ঘরের অন্য কোণায় চলে গেল। তুমি তুমি অত্যন্ত অসভ্য আর বেয়াদব একটা ছেলে। একটা পুলিশ অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম ভদ্রতাও তোমার জানা নেই। রাত অনেক হয়েছে, চুপচাপ খাটের ওই কোণায় গিয়ে ঘুমাও। আমার ধারে কাছে আসার চেষ্টা একদম করবে না। নীরব খাট থেকে নামলো না। সে খাটের মাঝখানে আরাম করে বালিশে হেলান দিয়ে বসলো এবং অনন্যার এই লাজুক রাগটা খুব উপভোগ করতে লাগলো। সে দুহাত মাথার পেছনে দিয়ে বেশ রাজকীয় ভঙ্গিতে অনন্যার দিকে তাকিয়ে কথা বলল। আমি তো বেয়াদবি ম্যাম, সেটা তো আপনি প্রথম রাতেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তবে একটা কথা মনে রাখবেন, মাঝ রাস্তায় ডিউটি করার সময় আপনি পুলিশ অফিসার হতে পারেন, কিন্তু এই চার দেয়ালের ভেতর আপনি শুধুই আমার বউ। আজকে মায়ের ইমোশনাল ব্ল্যাকমেইলে পড়ে আমার গলায় ঝুলে গেছেন ঠিকই, কিন্তু এই বখাটে পিচ্চি স্বামীটার হাত থেকে ছুটে যাওয়া এত সহজ হবে না। পুরো লাইফ টাইম এখন আপনাকে আমার এই বেয়াদবি সহ্য করতে হবে। কিছু বলতে পারছে না, তাই তো আসুন একটু ফ্ল্যাশব্যাক
থেকে ঘুরে আসি। একদিন রাতে নীরব বাইক নিয়ে যাচ্ছিল, তখন একজন লেডি পুলিশ নীরবকে ইশারা করে বলে, ওই দাঁড়ান। নীরব বাইক দাঁড় করাতেই অনন্যা খুবই রাগ এবং অ্যাটিটিউড নিয়ে সামনে এসে দাঁড়ালো। পরনে পুলিশের কড়া ইউনিফর্ম, চোখে মুখে চরম গম্ভীর একটা ভাব। অনন্যা হাতের চালান বইটা বের করতে করতে পরবর্তী কথাগুলো বলল। হেলমেট কোথায়? রাতের বেলা ফাঁকা রাস্তা পেয়ে ডানা গজিয়েছে, তাই না? নীরব কিছুটা নরম সুরে অনন্যাকে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করলো। আসলে ম্যাডাম, বাসাটা একদম কাছেই, আর আমি তো খুব আস্তে সাইড দিয়ে যাচ্ছিলাম। কিন্তু অনন্যা মোটো নীরবের কথা শুনল না। সে একদম ধমকে সুরে নীরবকে থামিয়ে দিল। চুপ করুন। আপনাদের মতো বড় লোকের বখাটে ছেলেদের এই এক রোগ, রাতে মদ খেয়ে গাড়ি চালানো, মাতলামি করা আর আইনকে বুড়ো আঙুল দেখানো। ভাবেন কি নিজেদের টাকা আছে বলে আইন পকেটে নিয়ে ঘুরবেন? অনন্যার মুখে এমন কথা শুনে নীরবের আত্মসম্মানে মারাত্মক আঘাত লাগলো। সে মদ্যপ তো দূর, লাইফে কোনোদিন এসব ছোঁয়নি। অনন্যা অন্যায়ভাবে এভাবে তাকে অপমান করছে দেখে নীরবের ফর্সা মুখটা রাগে লাল হয়ে উঠল। নীরব দাঁত কিরমির করে নিজের ক্ষোভ প্রকাশ করলো। ম্যাডাম, কি উল্টোপাল্টা কথা বলছেন? আমি কোনো ড্রিঙ্ক করিনি, আর আইন ভাঙার কোনো ইচ্ছেও আমার নেই। অনন্যা তার পাশে দাঁড়িয়ে থাকা ডিউটিরত কনস্টেবলকে ইশারা করলো এবং চালানের কাগজটা এগিয়ে দিল। আইন যে ভেঙেছেন সেটার প্রমাণ তো আপনার মাথাতেই আছে। হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে 500 টাকা জরিমানা করা হলো। এই নিন আপনার রসিদ। স্যার, এই নিন আপনার 500 টাকার রসিদটা রাখুন, আর পরবর্তীতে হেলমেট ছাড়া বাইক চালাবেন না। অনন্যা এক ঝটকায় চালানটা নীরবের হাতে ধরিয়ে দিয়ে সোজা ঘুরে দাঁড়ালো। নীরব আর কোনো উপায় না পেয়ে অনন্যার গোষ্ঠী উদ্ধার করতে করতে সেখান থেকে চলে যায়। অনন্যার মা আর নীরবের মা দুজন ছিল ছোটবেলার একদম গলায় মালা ল্যাংটোকালের বান্ধবী। তারা যখন একসাথে পড়াশোনা করত তখনই নাকি একে অপরকে কথা দিয়েছিল যে ভবিষ্যতে তাদের ছেলে মেয়ে হলে পরস্পরের সাথে বিয়ে দিয়ে তারা এই বন্ধুত্বকে আজীবনের জন্য আত্মীয়তায় রূপান্তর করবে। অনন্যার এতদিন পুলিশের বড় অফিসার হওয়ার চক্করে বিয়ের নামও মুখে নেয়নি। আর ওদিকে নীরব তো এখনো পড়াশোনা শেষ করে মাত্র নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। বয়সও অনন্যার চেয়ে ছোট, কিন্তু হঠাৎ করে গতকাল অনন্যার মা বুকে হাত দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন। অনন্যার মা স্পষ্ট জানিয়ে দিলেন যে বান্ধবীর ছেলের সাথেই অনন্যাকে বিয়ে বসতে হবে, আর সেটা আজকেই। অনন্যার মা এমনকি নিজের জীবনের কসম পর্যন্ত দিয়ে বসলেন। মায়ের এমন ইমোশনাল ব্ল্যাকমেইলের কারণে অনন্যা রাজি হয়ে যায়। সে পাত্রের নাম ধাম চেহারা কোনো কিছুই দেখার সময় পায়নি। সে শুধু জানতো মায়ের বান্ধবীর একটা ছেলে আছে, আর তাকে স্বামী বলে মেনে নিতে হবে। বিয়ের পর যখন গাড়িতে বসলো তখন নীরব অনন্যা একে অপরকে দেখে চমকে যায়। নীরব ভাবে তার লাইফ শেষ, এই বজ্জাত পুলিশ নাকি তার বউ। তারপর দুষ্টামি করার ফন্দি আটে। এরপরে সব তো আপনারা জানেনই। চলুন গল্পে ফেরা যাক। নীরব অনন্যাকে রাগানোর জন্য বলে, উফ, বিছানাটা এত বড় আর ঠান্ডা, অথচ আমার পাশে একজন আস্ত পুলিশ অফিসার থাকা সত্ত্বেও আমি এখানে শীতে কাঁপছি। ম্যাম, আপনার কি দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি নিজের এই গরিব স্বামীর প্রতি কোনো দয়া মায়া জাগে না? অনন্যা চোখ বন্ধ করে দাঁত কামড়ে ধরে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। সে কোনো উত্তর দিল না, ভাব দেখালো যেন সে ঘুমে মগ্ন। কিন্তু নীরব এত সহজে হাল ছাড়া ছেলে নয়। সে এবার বিছানায় একটুখানি গড়িয়ে অনন্যার একদম কাছাকাছি চলে এলো। এতটাই কাছে যে অনন্যা নিজের পিঠ নীরবের গায়ের উষ্ণতা পরিষ্কার অনুভব করতে পারছিল। অনন্যার সহ্য করতে না পেরে এক ঝটকায় ঘুরে সোজা হয়ে বসলো। তোমার সমস্যাটা কি বলো তো নীরব? আমি তোমাকে একবার বলেছি না যে নিজের সীমানার মধ্যে থাকবে? তুমি বারবার কেন আমার দিকে এগিয়ে আসছো? আর তুমি কি আমাকে ম্যাম ম্যাম বলে খেপানোর দায়িত্ব নিয়েছো? নীরব অনন্যার এই হঠাৎ রেগে যাওয়া দেখে মোটেও চমকালো না, বরং সে নিজের এক হাত গালে দিয়ে কাত হয়ে শুয়ে অনন্যার রাগী মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো।
কেন ম্যাম বললে সমস্যা কোথায়? আপনি তো সেদিন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাকে আইনের লম্বা লম্বা ভাষণ দিচ্ছিলেন, আর সীমানার কথা বলছেন। এই পুরো খাটটাই তো এখন আমাদের যৌথ সীমানা। আপনি এক কোনায় গিয়ে দেয়াল ঘেঁষে শুয়ে থাকবেন, আর আমি ওপাশে একা পড়ে থাকব। এটা কোনো বাসর ঘরের নিয়ম হতে পারে না। তাছাড়া আমার নাকি রাতের বেলা বাইক নিয়ে ডানা গজিয়ে ঘুরি, তা এখন নিজের ঘরে নিজের বউয়ের পাশে একটু ডানা মেললে ক্ষতি কি? অনন্যা রেগে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তার পরনের ভারী বেনারসি শাড়িটা সামলাতে গিয়ে সে কিছুটা হোঁচট খেতে নিচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে কোমরে হাত দিয়ে নীরবের দিকে তাকালো। দেখো নীরব, তুমি এখনো একটা আস্ত বাচ্চা ছেলে, মাত্র পড়াশোনা করছো। দুনিয়াটার কিছুই এখনো দেখোনি। আমাদের এই বিয়েটা শুধু আমাদের মায়েদের জেদের কারণেই হয়েছে, এটা তুমিও জানো আর আমিও জানি। তাই দয়া করে এই বিয়েটাকে সিরিয়াসলি নিয়ে আমার উপর নিজের অধিকার ফলাতে এসো না। কাল সকালেই আমি আম্মাকে সব বুঝিয়ে বলবো, এবং এই জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক থেকে কিভাবে বের হওয়া যায় সেই ব্যবস্থা করব। সম্পর্ক ভেঙে দেওয়ার কথা শুনতেই নীরবের মুখে সেই চঞ্চল আর দুষ্টামি ভরা হাসিটা এক পলকে মিলিয়ে গেল। তার চোখের দৃষ্টিতে হঠাৎ করে এক ধরনের গভীরতা আর জেদ ভর করলো। সে বিছানা থেকে নেমে অনন্যার একদম সামনে এসে দাঁড়ালো। এই প্রথম অনন্যা লক্ষ্য করলো নীরব সে যতটা পিচ্ছি ভাবছিল, লম্বা সে অনন্যার চেয়ে বেশ খানিকটা বড়ই হবে। নীরব অনন্যার চোখের দিকে সরাসরি তাকালো। সম্পর্ক থেকে বের হয়ে যাবেন মানে? আপনি কি ভাবেন অনন্যা ম্যাম, জীবনটা কি আপনার ট্রাফিক সিগন্যাল যে যখন ইচ্ছা লালবাতি জ্বালিয়ে গাড়ি থামিয়ে দেবেন, আর যখন ইচ্ছা সবুজ বাতি জ্বালিয়ে চলে যাবেন? মায়েরা ছোটবেলা থেকে আমাদের নিয়ে স্বপ্ন দেখেছে। আজকে তাদের ইমোশনাল ব্ল্যাকমেইলে পড়ে হলেও আমরা কবুল বলে বিয়েটা করেছি, আর আপনি এখন বলছেন কাল সকালে এটা ভেঙে দেবেন? আইন আর ডিউটি করতে করতে আপনার মনটা কি একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে? অনন্যা নীরবের এই হঠাৎ বদলে যাওয়া গম্ভীর রূপ দেখে কিছুটা থমকে গেল। সে আশা করেনি যে এই চঞ্চল ছেলেটা এত ম্যাচিউর ভাবে কথা বলতে পারে, কিন্তু অনন্যাও নিজের জেদ বজায় রাখলো। পাথর নয় নীরব, আমি প্র্যাকটিক্যাল। আমাদের বয়সের ব্যবধান, আমাদের প্রফেশন, আমাদের চিন্তা ভাবনা কোনো কিছুই মিলবে না। একটা বখাটে ছেলের সাথে আমি আমার লাইফ শেয়ার করতে পারবো না। নীরব এবার একটা শুকনো হাসি হাসলো। সে অনন্যার আরো এক ধাপ কাছে এসে তার দুকাঁধ আলতো করে নিজের শক্ত দুহাত দিয়ে চেপে ধরলো। অনন্যা চমকে উঠে পিছিয়ে যেতে চাইল, কিন্তু নীরব তাকে শক্ত করে ধরে রাখলো। আবার বখাটে ছেলে? আচ্ছা, আপনি কি সেদিন আমার কোনো টেস্ট করেছিলেন যে আমি মদ্যপ ছিলাম কিনা? আপনি জাস্ট নিজের অহংকার আর অ্যাটিটিউড দেখানোর জন্য আমাকে মামলা দিয়েছেন, আর আজকেও আপনি নিজের অহংকারের জন্য এই বিয়েটাকে অস্বীকার করছেন। ঠিক আছে, আপনি যখন আমাকে বখাটে আর পিচ্ছি বলেই ধরে নিয়েছেন, তাহলে একটা বখাটে স্বামী তার বউয়ের সাথে কেমন ব্যবহার করে সেটা আজ আপনাকে ভালো করেই বুঝিয়ে দেই। এ কথা বলে নীরব অনন্যাকে আলতো করে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অনন্যা একদম স্তব্ধ হয়ে গেল। সে নিজের দুহাত নীরবের বুকে দিয়ে তাকে দূরে ঠেলার চেষ্টা করতে লাগলো, কিন্তু নীরবের এই পুরুষালী শক্তির সামনে অনন্যার একদম পেরে উঠল না। নীরব অনন্যার কানে কাছে নিজের মুখটা নিয়ে গেল। তার তপ্ত নিঃশ্বাস অনন্যার ঘাড়ে লাগতে অনন্যার সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। নীরব, ছাড়ো আমাকে বলছি, ছাড়ো। তুমি কিন্তু নিজের সীমানা পার করছো, এটা একদম ঠিক হচ্ছে না। নীরব অনন্যাকে ছাড়ল না, বরং তার কোমরের বাঁধনটা আরো একটু শক্ত করে দিল। সে অনন্যার মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়াবী গলায় বলল, পিচ্চিকে এখন বুঝতে পারবেন আমি তোমার স্বামী? তাহলে তোমার সাথে আমার ওসব করা তো একদম ঠিক আর বৈধ, তাই না ম্যাম? আপনি যতই পুলিশ অফিসার হন না কেন, এই মুহূর্তে আপনি কেবলই আমার অর্ধাঙ্গিনী, আর নিজের বউকে ভালোবাসার জন্য কোনো বখাটেপনা করতে হয় না। শুধু নিজের অধিকারটা
খাটাতে হয়। আপনি কাল সকালে মায়েদের যা বলার বলবেন, কিন্তু এই রাতটা তো আমাদের। এই রাতে আমি আপনাকে প্রমাণ করে দেব যে আপনার এই স্বামীটা মোটেও কোনো পিচ্চি ছেলে নয়। বলে নীরব অনন্যার মাথার পিছনে হাত দিয়ে 4 ঠোঁট এক করে দিল। অনন্যা ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে, কিন্তু নীরবের সাথে পেরে ওঠে না। তাই অনন্যা নীরবের ঠোঁটে কামড় দিতে নীরব ছেড়ে দিল। কুত্তা, তুই কোন সাহসে আমাকে কিস করলি? আমি আমার বউকে কিস করছি, তাতে আবার সাহস লাগবে কেন? কে তোর বউ? আমি তোকে স্বামী হিসেবে মানি না। আপনি মানেন আর না মানেন, আমি মানি, তাতেই চলবে। তুই একটা লুচ্চা। আমার অনুমতি ছাড়া আমাকে কিস করছিস, শালা লুচ্চা। ও মা, আপনি ভুলে গেলেন আমি আমার বিয়ে করা বউকে কিস করছি? এখনো বাসর করি নাই, তাই এত বড় মিথ্যা অপবাদ দিবেন না। কুত্তা, একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমি তো বাজে ছেলে, নেশা করি। আপনি তো বললেন বাজে ছেলের বাজে কাজ করে, এটাই তো স্বাভাবিক। কথাটা বলে নীরব অনন্যার দিকে এগোতে লাগে। অনন্যা পেছোতে পেছোতে খাটের কোণায় চলে যায়। নীরব অনন্যার মুখের কাছে মুখ নিয়ে যায়। অনন্যা কোনো উপায় না পেয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। নীরব আবারও অনন্যার ঠোঁটে কিস করতে লাগলো। একটু ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। অনন্যা নীরবের সারা শব্দ না পেয়ে চোখ মেলে তাকায়, দেখে নীরব নাই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসে, বুঝতে পারে নীরব ওয়াশরুমে। অনন্যা বিছানার এক সাইডে শুয়ে পড়ে, নীরব ওয়াশরুম থেকে বের হয়ে শুয়ে পড়ে। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। অনন্যার ছুটি শেষ, তাই ডিউটিতে যাবে সকালে। নীরব রুমে আসলে অনন্যা বলে, নীরব, তুমি আবার সকাল সকাল আমার রুমে এসেছো কেন? আর এই দুধের গ্লাস কেন এখানে? আমি তোমাকে কতবার বলেছি সকালে আমার ঘরে আসার আগে অন্তত নক করবে। নীরব অনন্যার এই কড়া পুলিশি কথা শুনে একটু কান দিল না। সে উল্টো আয়নার দিকে তাকিয়ে অনন্যার চোখের দিকে চেয়ে একগাল হাসলো। তারপর দুধের গ্লাসটা টেবিলের উপর রেখে অনন্যার একদম গা ঘেঁষে দাঁড়ালো। অনন্যা চুল বাঁধা থামিয়ে আয়না দিয়ে নীরবের দিকে তাকালো। নক করব মানে কি ম্যাম? এটা তো আমারও ঘর। আর এই যে সকাল সকাল না খেয়ে ডিউটিতে যাওয়ার অভ্যাস আপনার, এটা কিন্তু একদম ভালো না। মায়ের কড়া নির্দেশ, আপনাকে এই দুধের গ্লাসটা শেষ করতে হবে। আর আমি তো জাস্ট মায়ের আদেশ পালন করছি, লক্ষ্মী ছেলের মতো। অনন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে টুপিটা তুলতে গেল, কিন্তু নীরব অনন্যার আগে হাত বাড়িয়ে টুপিটা তুলে নিল। সে টুপিটা নিজের হাতে নিয়ে অনন্যার দিকে তাকিয়ে চোখ টিপল। অনন্যা টুপিটা নেওয়ার জন্য হাত বাড়ালো। নীরব, ইয়ার কি করো না, টুপিটা দাও, আমার লেট হয়ে যাচ্ছে। এএসপি স্যার আজ নিজের রাউন্ডে আসবেন, আমাকে ঠিক সময় থানায় পৌঁছাতে হবে। নীরব টুপিটা অনন্যার মাথায় আলতো করে পরিয়ে দেওয়ার বাহানায় আরো কাছে এগিয়ে এলো। সে অনন্যার কলারটা একটু সোজা করে দিতে দিতে তার আঙ্গুলগুলো অনন্যার গলার চামড়ায় আলতো করে ছুঁয়ে দিল। অনন্যা শিউরে উঠে এক পা পিছিয়ে গেল। এএসপি স্যার আসুক আর আইজিপি স্যার আসুক, এই ঘরে কিন্তু আমি আপনার বড় স্যার। টুপিটা তো পরিয়ে দিলাম, এবার একটু ভালোবেসে একটা গুড মর্নিং উইশ করবেন না ম্যাম? নাকি সকাল সকাল একটা চালান কেটে দেবেন? অনন্যা নীরবে এই সাত সকালের রোমান্টিক খোঁজা খেয়ে রাগে আর লজ্জে লাল হয়ে গেল। সে ঝটপট টুপিটা ঠিকঠাক করে পরে নিয়ে ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। তুমি আসলে একটা শয়তান ছেলে, তোমার সাথে কথা বলাই বৃথা। অনন্যা ঘর থেকে বের হয়ে ডাইনিং টেবিলের দিকে গেল, কিন্তু নীরবতার পিছু ছাড়ল না। সে অনন্যার ঠিক পেছনে পেছনে এসে ডাইনিং চেয়ারে টেনে বসলো। নীরবের মা আর অনন্যার মা তখন রান্নাঘরে ব্যস্ত। নীরব টেবিলের নিচ দিয়ে নিজের পা বাড়িয়ে অনন্যার পায়ের সাথে আলতো করে ঘষা দিতে লাগলো। অনন্যা টেবিলে বসে পরোটা মুখে দিতে গিয়ে থমকে গেল। সে টেবিলের নিচ দিয়ে নিজের পা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু নীরব যেন আরো বেশি জাঁকিয়ে বসলো। অনন্যা চোখের ইশারায় নীরবকে শাসন করার চেষ্টা করলো, কিন্তু নীরব মুখে এক নিষ্পাপ হাসি ফুটিয়ে মায়ের সাথে কথা বলতে লাগলো। মা, তোমার এই পুলিশ অফিসার বউ তো সকালে কিছুই খেতে চায় না। দেখো না,
জোর করে একটা পরোটা মুখে তুলেছে। তুমি একটু বকা দাও তো ওকে। নীরবের মা রান্নাঘর থেকে হেসে বলেন, হ্যাঁ রে অনন্যা, নীরব ঠিকই বলেছে। পুলিশি ডিউটি করিস বলে কি নিজের শরীরের যত্ন নিবি না? নীরব যা বলে শোন। অনন্যা লজ্জা মাথায় নিচু করে রইল। সে মনে মনে ভাবলো, এই ছেলেটা এত বড় মাপের অভিনেতা, বাইরে কেমন বিড়াল তপস্বী সেজে থাকে, আর ঘরে আসলে যেন একটা আস্ত বাঘ হয়ে আমার উপর রোমান্টিক অত্যাচার চালায়। দুপুরের দিকে অনন্যা থানায় নিজের ডেস্কে বসে একটা চুরির মামলার ফাইল দেখছিল। চারপাশটা বেশ গম্ভীর, কনস্টেবলরা ফাইল নিয়ে আনাগোনা করছে। ঠিক এমন সময় অনন্যার ফোনে একটা মেসেজ এলো। অনন্যা ফোনটা হাতে নিয়ে দেখলো নীরবের মেসেজ। মেসেজে কোনো লেখা নেই, শুধু একটা কিউট বাচ্চার ছবি যে বুড়ো আঙ্গুল দেখিয়ে খেপাচ্ছে, আর নিচে লেখা, ম্যাম দুপুরে লাঞ্চ ঠিকঠাক করেছেন তো, নাকি অফিসে বসেও আমার চালান কাটার কথা ভাবছেন? মনে রাখবেন রাতে কিন্তু ঘরেই ফিরতে হবে। অনন্যা মেসেজটা দেখে নিজের অজান্তে একটু হেসে ফেলল, কিন্তু পরক্ষণেই কনস্টেবলকে দেখে আবারও মুখটা গম্ভীর করে ফেলল। সে মনে মনে নিজেকেই বকা দিল অনন্যা, তুমি একটা পুলিশ অফিসার, এই পিচ্ছি ছেলেটার মেসেজ দেখে তুমি হাসছো কেন? ও তোমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করছে, আর তুমি কিছুই করতে পারছো না। রাত 10টা। অনন্যা ডিউটি শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরল। পোশাক পরিবর্তন করে একটা হালকা সুতির 3 পিস পরে সে যখন বিছানায় এসে বসলো, তখন তার সারা শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। সে ভাবলো আজকে অন্তত চুপচাপ ঘুমিয়ে পড়বে, কিন্তু তার সেই ঘুরে বালি দিতে নীরব ঠিক তখনই ঘরে ঢুকলো। এবার তার হাতে একটা পানির বোতল আর একটা বামের কৌটা। নীরব খাটের উপর এসে অনন্যার পাশে ধপ করে বসলো। নীরব প্লিজ, আজ অন্তত আমাকে বিরক্ত করো না। আমি আজ খুব ক্লান্ত, সারাটা দিন অনেক দৌড়াদৌড়ি গেছে, একটু ঘুমাতে দাও। নীরব অনন্যার মুখের দিকে তাকালো। অনন্যার চোখের নিচে ক্লান্তির কালি দেখে নীরবের ভেতরে চঞ্চলতা এক নিমিষে উধাও হয়ে গেল। তার জায়গায় এক অদ্ভুত মায়া আর কেয়ারিং ভাব চলে এলো। সে অনন্যার কোনো কথা না শুনেই অনন্যার পা দুটো টেনে নিজের কোলের উপর তুলে নিল। অনন্যা চমকে উঠে পা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। এই কি করছো কি? পা ছাড়ো আমার, লজ্জা করে না একটা মেয়ের পা নিজের কোলে তুলে নিতে? নীরব অনন্যার পা দুটো শক্ত করে ধরে রাখলো এবং বামের কোটাটা খুলে অনন্যার পায়ে আলতো করে মালিশ করতে শুরু করলো। অনন্যা স্তব্ধ হয়ে নীরবের মুখের দিকে তাকিয়ে রইল। নীরবের চোখে তখন কোনো দুষ্টামি ছিল না, ছিল এক অদ্ভুত একনিষ্ঠতা। নিজের বউয়ের পা ছুঁতে আবার লজ্জার কি আছে ম্যাম? সারাদিন এই শক্ত বুট পরে ডিউটি করেন, পা দুটো তো ব্যথা করবেই। আমি তো বললাম আমি যেমন অত্যাচার করতে পারি তেমন আদরও করতে পারি। চুপচাপ বসে থাকুন, একদম নড়বেন না। নীরবের হাতের আঙ্গুলগুলোর আলতো ছোঁয়ায় আর বামের মালিশে অনন্যার পায়ের সমস্ত ক্লান্তি যেন এক পলকে কর্পূরের মতো উড়ে যেতে লাগলো। এই রোমান্টিক কেয়ারিং অত্যাচারটা অনন্যার মনের ভেতর এক অদ্ভুত তোলপাড় সৃষ্টি করছিল। সে না পারছে নীরবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, আর না পারছে এই সুখকর অনুভূতিটা স্বীকার করতে। নীরব মালিশ করতে করতে হঠাৎ করে অনন্যার চোখের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে আবারও সেই পরিচিত দুষ্টামি ভরা বাঁকা হাসিটা ফিরে এলো। সে অনন্যার পায়ের বুড়ো আঙ্গুলে হালকা একটা চিমটি কাটলো। নীরব, লাগে তো, চিমটি কাটলে কেন? নীরব অনন্যার পায়ের পাতাটা নিজের হাতের মুঠোয় নিয়ে আরো একটু কাছে এগিয়ে এলো। সে অনন্যার মুখের একদম কাছাকাছি নিজের মুখটা এনে ফিস ফিস করে বলল, চিমটি কাটবো না তো কি করব? আপনি তো নরম সুরে বললে শোনেন না। দিন দিন আমার এই অত্যাচার কিন্তু আরো বাড়বে ম্যাম। আপনি থানায় যতই করা হন না কেন, এই বাসর ঘরের বিছানায় এসে আপনাকে আমার এই দুষ্টমি আর মিষ্টি অত্যাচার সহ্য করতেই হবে। পিতৃ স্বামী বলে অবহেলা করেছিলেন না, এবার বুঝুন পিতৃর অত্যাচার কত প্রকার ও কি কি। অনন্যা নীরবের এত কাছাকাছি আসা আর তার চোখের তীব্র রোমান্টিক চাহনি দেখে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। তার বুকটা আবার জোরে জোরে কাঁপতে লাগলো। সে মনে মনে ভাবলো, এই ছেলের হাত থেকে আমার মনে হয় আর রেহাই নেই। দিন দিন ও যেভাবে আমার উপর অধিকার খাটাচ্ছে, আমি তো ওর এই মিষ্টি অত্যাচারে নেশে পড়ে যাচ্ছি।
অনন্যার মুখে কিছু বলতে পারল না, শুধু নীরবের বুকে নিজের হাতটা রেখে আলতো করে একটা মৃদু ধাক্কা দিল, যাতে কোনো জোর ছিল না, ছিল কেবলই এক লাজুক আত্মসমর্পণ। শহরের ব্যস্ততম 4 রাস্তার মোড়, ভর দুপুরে চড়া রোদ আর চারপাশের গাড়ির হর্ন মিলিয়ে এক হুলুস্থুলুস কাণ্ড। অনন্যা আজকে একটা ট্রাফিক পয়েন্টের প্রধান দায়িত্বে আছে। পরনে একদম কড়া ইস্ত্রি করা পুলিশের ইউনিফর্ম, চোখে কালো সানগ্লাস আর কোমরে বাঁধা রিভলভার। তার তীক্ষ্ণ নজর চারপাশের প্রতিটা গাড়ির ওপর। ঘরে সেই লাজুক অনন্যা আর এই অনন্যার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখানে সে একজন কড়া আপসীন অফিসার, অনন্যা পাশে দাঁড়িয়ে কনস্টেবলরা বেশ তৎপরতার সাথে রাস্তা পাহারা দিচ্ছে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের ধরছে। ঠিক এমন সময় দূর থেকে একটা পরিচিত স্পোর্টস বাইকের আওয়াজ ভেসে এলো। অনন্যা সানগ্লাসের আড়াল থেকে চোখ কুঁচকে তাকালো। হ্যাঁ, তার অনুমান একদম ঠিক। এই ভর দুপুরে বাইক নিয়ে আর কেউ নয়, স্বয়ং তার পিচ্ছি স্বামী নীরব আসছে। আর বরাবরের মতো আজকেও সে চরম ভুলটা করে বসেছে। মাথার হেলমেটটা তাড়াহুড়োই বাড়িতে ফেলে এসেছে। ওই যে হেলমেট ছাড়া বাইক, জলদি থামান ওটাকে। এই যে ভাই, বাইক সাইড করুন। অনন্যা ডিউটিরত কনস্টেবল দূর থেকে নীরবকে দেখে হাত দেখিয়ে রাস্তার এক পাশে চেপে দাঁড়াতে বলে। নীরব বাইকটা সাইড করে স্ট্যান্ড করলো, তবে তার চোখে মুখে কোনো ভয়ের বা দুশ্চিন্তার ছাপ নেই। সে উল্টো মাথার চুলগুলো হাত দিয়ে একটু ঠিকঠাক করে নিল এবং কনস্টেবলের দিকে তাকিয়ে একটা বেশ চওড়া আর দুষ্টামি ভরা আত্মবিশ্বাসী হাসি দিল। নীরব মনে মনে ভাবছিল, আজকে তো অনন্যা স্পটে আছে। নিজের বউ যখন ট্রাফিক পুলিশের বড় অফিসার, তখন আর ফাইনের ভয় কিসের। উল্টো অনন্যাকে ডিউটি মুডে দেখে নীরব মনে মনে বেশ মজা পাচ্ছিল। ভাই সাহেব, হেলমেট কোথায় আপনার? রাতের বেলা তো নয় যে ফাঁকা রাস্তা পাবেন। ভর দুপুরে এত বড় সাহস! লাইসেন্স আর কাগজের ফাইল বের করুন। আরে কনস্টেবল ভাই, একটু শান্ত হন। আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। ওই যে সামনে আপনার ম্যাডাম দাঁড়িয়ে আছেন না, আপনার ম্যাডাম আমাকে খুব ভালো করেই চেনেন। যান, ওনাকে গিয়ে একটু জিজ্ঞেস করুন। কনস্টেবল নীরবের এমন নিশ্চিত আর ড্যাম কেয়ার কথাবার্তা শুনে কিছুটা থতমত খেয়ে গেল। সে ভাবলো ছেলেটা বোধহয় কোনো বড় নেতার ছেলে বা ম্যাডামের চেনা কেউ। কনস্টেবল অনন্যার দিকে এগিয়ে গেল। এদিকে অনন্যা এতক্ষণ সানগ্লাসের আড়াল থেকে নীরবের সমস্ত অঙ্গভঙ্গি আর কনস্টেবলের সাথে তার আহ্লাদি কথাবার্তা খুব ভালো করে লক্ষ্য করছিল। অনন্যা মনে মনে এক চরম ফন্দি আঁটতে শুরু করলো। সে মনে মনে বলল, আচ্ছা চান্দু, এবার তাহলে লাইনে এসেছ। প্রতিদিন ঘরে আমাকে যেভাবে চালিয়ে মারো সকাল সন্ধ্যা, যেভাবে আমার উপর তোমার রোমান্টিক অত্যাচার আর বখাটেপনা চালো, আজকে তার সুদের আলে হিসেব চুকানোর দিন এসেছে। বাসর ঘরে প্রতিশোধ আজ মাঝ রাস্তায় দাঁড়িয়ে নিব। অনন্যা নিজের চোখের কালো সানগ্লাসটা এক ঝটকায় খুলে পকেটে রাখলো এবং একদম গম্ভীর মারমুখী অফিসার মুডে পা ফেলে নীরবের দিকে এগিয়ে এলো। অনন্যাকে আসতে দেখে নীরব তার বাইকে হেলান দিয়ে আরো একটু চওড়া হয়ে হাসলো এবং ফিস ফিস করে বলল, কি ম্যাম, মাঝ রাস্তায় ডিউটি কেমন চলছে? আজকে কিন্তু আমার কোনো দোষ নেই, জাস্ট তাড়াহুড়োয় হেলমেটটা টেবিলে ফেলে এসেছি। এবার একটু কনস্টেবলকে ইশারা করে ছেড়ে দিন তো, রোদে বড্ড কষ্ট হচ্ছে। নীরব ভেবেছিল অনন্যা হয়তো আড়ালে একটু হেসে তাকে ছেড়ে দেবে, কিন্তু অনন্যা নীরবের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। তার চোখে মুখে চেনা ভালোবাসার কোনো ছিটে ফোঁটাও নেই। সেখানে এখন জলজল করছে আইনের কড়া চাবুক। অনন্যা গম্ভীর আর চড়া গলায় কথা বলা শুরু করলো, যা শুনে আশেপাশের সাধারণ পথচারীরাও থমকে দাঁড়ালো। এই যে মিস্টার, আপনি কাকে কি চেনেন তা দিয়ে আইনের কিছু যায় আসে না। মুখ সামলে কথা বলুন। কনস্টেবল, ওনার বাইকের চাবিটা আগে নিজের হেফাজতে নিন। অনন্যার এই রূপ দেখে নীরবের মুখে সেই চওড়া হাসি এক নিমিষে হাওয়া হয়ে গেল। সে চোখ বড় বড় করে অনন্যার দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে গেল। সে কিছু বলার চেষ্টা করতে অনন্যা তাকে থামিয়ে দিল। এই আপনার হেলমেট কোথায়? আপনার বাইকের লাইসেন্স দেখান, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্সের কাগজ, সবকিছু খুঁটে খুঁটে বের করুন। একটা কাগজও যদি কম থাকে তবে আজ আপনার কপালে শনি আছে।
অনন্যা, তুমি মানে ম্যাম, আপনি এসব কি বলছেন? আমি নীরব, আপনার ঘরের মানে আমি আপনার চেনা লোক। আপনি এইভাবে রেগে যাচ্ছেন কেন? জাস্ট হেলমেটটাই তো নেই, বাকি সব কাগজ তো বাইকের টুল বক্সে আছে। সাইলেন্স। ডিউটি টাইমে কোনো চেনা অচেনা শব্দ আমার ডিকশনারিতে নেই। হেলমেট ছাড়া বাইক চালানো এই শহরের সবচেয়ে বড় অপরাধের একটি। আপনি আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। কনস্টেবল, ওনার কাগজগুলো চেক করো। কনস্টেবল ঝটপট নীরবের লাইসেন্স আর কাগজ চেক করতে লাগলো। কাকতালীয়ভাবে দেখা গেল নীরবের বাইকের ইন্স্যুরেন্সের মেয়াদ মাত্র 2 দিন আগে শেষ হয়ে গেছে, যা নীরব নিজেও জানতো না। কনস্টেবল কাগজটা অনন্যার হাতে বাড়িয়ে দিল। ম্যাডাম, হেলমেট তো নেই, তার উপর ওনার ইন্স্যুরেন্সও ডেটও পার হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই অনন্যার ঠোঁটের কোণে এক বিজয়ের এবং চরম প্রতিশোধের হাসি ফুটে উঠল, যা শুধু নীরবই টের পেল। অনন্যা চালান বইটা বের করে খসখস করে লিখতে শুরু করলো। চমৎকার! হেলমেট না থাকার অপরাধ, ইন্স্যুরেন্স ফেল, আর ট্রাফিক পুলিশকে নিজের চেনা লোক বলে ডিউটিতে বাধা দেওয়ার চেষ্টা, সব মিলিয়ে আপনার নামে মোট 10,000 টাকার একটা কড়া চালান কাটা হলো। এই নিন আপনার রসিদ। আগামী 7 দিনের মধ্যে ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিয়ে আসবেন, নইলে বাইক সরাসরি ডাম্পিং এ চলে যাবে। অনন্যা এক ঝটকায় 10,000 টাকার চালানের কাগজটা নীরবের হাতের মুঠোয় ধরিয়ে দিল। নীরব পুরো আকাশ থেকে পড়ল। 10,000 টাকার ফিগারটা দেখে তার মাথা ঘুরে যাওয়ার জোগাড় হলো। সে পুরো অসহায় আর ভেবেচাকা খাওয়া মুখ করে অনন্যার দিকে তাকালো। সে ভাবতেও পারেনি যে তার নিজের বউ তাকে বাঁচানোর বদলে এভাবে জ্যান্ত ফাঁসিয়ে দেবে। নীরব গলার আওয়াজ একদম নিচু করে অনন্যাকে বলল, অনন্যা, এটা কিভাবে সম্ভব? 10,000 টাকা? তুমি কি আমার পকেট পুরো ফাঁকা করার প্ল্যান করেছো? ঘরের রাগ তুমি এভাবে মাঝ রাস্তায় ডিউটির ওসিলায় উসুল করবে? আমি ভেবেছিলাম তুমি আমাকে একটু ফেভার করবে, আর তুমি তো আমাকে পুরো দেউলিয়া বানিয়ে দিলে। অনন্যা চালানের বইটা কনস্টেবলের হাতে দিতে দিতে নীরবের একদম কাছাকাছি এলো। সে নিজের টুপিটা একটু ঠিক করে নিয়ে নীরবের কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যাতে কনস্টেবল শুনতে না পায়। কিভাবে সম্ভব সেটা তো আপনি ঘরে গেলেই বুঝতে পারবেন মিস্টার স্বামী। বাসর ঘর থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত আমার উপর যে রোমান্টিক অত্যাচার চালিয়েছ, এটা তার প্রথম কিস্তির আসল। সুদের হিসাব তো রাতে ঘরে ফেরার পর হবে। এখন চুপচাপ চালানটা পকেটে পূরণ আর হেলমেট ছাড়া বাইক চালিয়ে সোজা বাড়ি চলে যা। এই কথাটা বলে অনন্যা আবার সোজা হয়ে দাঁড়ালো এবং কনস্টেবলকে ইশারা করলো। কনস্টেবল, ওনাকে যেতে দাও, আর পরবর্তীতে ওনাকে হেলমেট ছাড়া দেখলে বাইক সিজ করে থানায় নিয়ে আসবে। নীরব চালানের কাগজটা হাতে রাগে ক্ষোভে আর অপমানে ফুঁসতে লাগলো। কিন্তু মাঝ রাস্তায় পুলিশের সাথে তর্ক করা যাবে না, তাও বা নিজের বউয়ের সাথে, সে জ্ঞান তার ছিল। সে বাইকে উঠে স্টার্ট দিল এবং অনন্যার দিকে তাকিয়ে মনে মনে এক মহাফন্দি আটতে লাগলো। নীরব মনে মনে বলল, আচ্ছা লেডি অফিসার, ক্ষমতা খুব গরম তাই না? মাঝ রাস্তায় আমাকে ফাঁসিয়ে 10,000 টাকার বাস দিলে। ঠিক আছে, দিনটা তোমার হতে পারে, কিন্তু রাতটা তো আমার। রাতে যখন ঘরে ফিরবে তখনই 10,000 টাকার প্রতিটা টাকার হিসাব আমি তোমার থেকে কিভাবে উসুল করি সেটা শুধু দেখবে। পিচ্ছের স্বামীর পকেটে খালি করার মজা আজ বাসর ঘরের চেয়ে ডাবল করে বুঝিয়ে দিব। নীরব বাইকটা এক ঝটকায় টান দিয়ে সেখান থেকে চলে গেল। আর অনন্যা সানগ্লাসটা আবার চোখে পড়ে মনে মনে এক চরম তৃপ্তির হাসি হাসলো। নীরব তো মনে মনে একদম প্রতিজ্ঞাই করে বসেছে যে এই অপমানের বদলা সে ঘরেই নেবে। আর অনন্যাও মনে মনে বেশ এক ধরনের প্রশান্তি পাচ্ছিল এই ভেবে যে অবশেষে সে ওই পিচ্ছি ছেলের বখাটেপনার একটা জুৎসই জবাব দিতে পেরেছে। কিন্তু অনন্যা যতটা সহজ ভেবেছিল ব্যাপারটা আসলে ততটা সহজ হলো না। দিন যত গড়াতে লাগলো তাদের এই দুষ্টু মিষ্টির সম্পর্কে টানাপোড়েন আর রোমান্টিক খুনসুটিগুলো যেন এক নতুন মাত্রা পেতে শুরু করলো। নীরব যখন কোনো সুযোগই হাতছাড়া
করে না অনন্যাকে একটু বিপদে ফেলার বা রোমান্টিক জালে জড়ানোর। সেই দিন রাতের বেলা অনন্যা যখন ডিউটি শেষ করে ঘরে ফিরল, তখন রাত প্রায় 11টা। সে বেশ ক্লান্ত হয়ে ঘরে ঢুকে দেখলো ঘরের সব লাইট বন্ধ, শুধু বেড সাইড ল্যাম্পের মৃদু নীল আলোটা জ্বলছে। অনন্যা ব্যাগটা টেবিলের উপর রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং ভাবলো নীরব বোধহয় ঘুমিয়ে পড়েছে। সে ধীর পায়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা আরামদায়ক সুতির 3 পিস পরে ঘরে ফিরে এলো, কিন্তু বিছানার দিকে তাকাতে অনন্যার চোখ কপালে উঠল। নীরব মোটেও ঘুমায়নি। সে খাটের মাঝখানে হাত পা ছড়িয়ে আদশা হয়ে বসে আছে, আর তার এক হাতে সেই দিনের 10,000 টাকার চালানের রসিদটা। নীরব অনন্যার ঘরে ঢুকতে দেখে রসিদটা বাতাসে একটু দোলালো এবং তার সেই চেনা বাঁকা হাসিটা দিল। আসুন ম্যাম আসুন, আপনার জন্যই তো এতক্ষণ ধরে পথ চেয়ে বসে আছি। তার ডিউটি কেমন হলো আজ? নতুন কোনো নিরপরাধ পাবলিককে ফাঁসি দিলেন নাকি কেবল নিজের স্বামীকে দেউলিয়া বানিয়ে ক্ষান্ত আছেন? অনন্যা নীরবের এই খোঁচা মারা কথা শুনে নিজের ক্লান্তি ভুলে আবার অফিসার মোডে চলে যাওয়ার চেষ্টা করলো। সে খাটের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে চুলগুলো একপাশে করতে করতে জবাব দিল। নীরব, আমি তোমাকে আগেও বলেছি আইনের চোখে সবাই সমান। তুমি ভুল করেছো, আইন ভেঙেছো, তাই তোমাকে ফাইন করা হয়েছে। এখানে ঘরের রাগ বা অন্য কোনো ব্যক্তিগত বিষয়ের কোনো সম্পর্ক নেই। এখন রশিটা পকেটে রাখো আর চুপচাপ ঘুমানোর চেষ্টা করো। আমার ভীষণ ঘুম পাচ্ছে। নীরব খাট থেকে নেমে খুব ধীর পায়ে অনন্যার দিকে এগিয়ে আসতে লাগলো। তার পরনে নীল রঙের টি শার্ট আর ট্রাউজার তাকে বেশ হ্যান্ডসাম আর কিউট লাগছিল, যা অনন্যার মনে মনে স্বীকার করলো, মুখে প্রকাশ করলো না। নীরব অনন্যার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। সে অনন্যার দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। অনন্যা হাত ছাড়ানোর চেষ্টা করতে নীরব টান দিয়ে অনন্যাকে নিজের আরো কাছে নিয়ে এলো, যেন দুজনের মাঝখানে কোনো বাতাস ও গলতে না পারে। আইনের চোখে সবাই সমান, তাই না ম্যাম? আচ্ছা, তাহলে বাসর ঘরের আইনের কি হবে? সেখানে তো আপনি আমার অর্ধাঙ্গিনী, আমার বউ। সে আইনের বইতে কি লেখা আছে যে নিজের স্বামীর পকেট এভাবে সাফ করে দিতে হয়? আপনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে 10,000 টাকার ফাইন করেছেন, আর আমি এখন বাসর ঘরের আদালতে দাঁড়িয়ে তার বিচার চাইব। এই ফাইনের প্রতিটা টাকার হিসাব আজ রাতে আমি সুদে আসলে উসুল করব। অনন্যা নীরবের এত কাছাকাছি আসা আর তার চোখে তীব্র রোমান্টিক চাহনি দেখে নিজের বুকটা ধরফর করতে অনুভব করলো। সে মাথাটা একটু ঘুরিয়ে নিয়ে বলল, নীরব, ছাড়ো বলছি। তুমি কিন্তু দিন দিন বড্ড বেশি বেয়াদব হয়ে যাচ্ছ। বড়দের কিভাবে রেসপেক্ট করতে হয় তা তুমি একদমই জানো না। বয়সে ছোট হয়ে তুমি আমার উপর এত অধিকার দেখাও কোন সাহসে? পিচি আর বয়সের কথা শুনতে নীরবের ভেতরে পুরুষালী জেদটা যেন আরো চারা দিয়ে উঠল। সে অনন্যার কোমরে নিজের এক হাত শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে পুরোপুরি মিশিয়ে নিল। অনন্যা চমকে উঠে নীরবের কাঁধে হাত দিয়ে তাকে দূরে ঠেলার চেষ্টা করলো, কিন্তু নীরবের এই শক্তির সামনে সে আবার অসহায় হয়ে পড়ল। নীরব অনন্যার কানের লতিতে নিজের ঠোঁটটা আলতো করে ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, আবার বয়সের কথা? আচ্ছা ম্যাম, আপনার এই কড়া পুলিশি মস্তিষ্ক কি এটা বোঝে না যে ভালোবাসার কোনো বয়স হয় না? কাবিননামায় সই করার পর থেকে আমি আপনার আইনত স্বামী, আর আপনি নিজেই তো বললেন আমি বেয়াদব, বখাটে। তা একটা বখাটে স্বামী যখন তার 10,000 টাকা হারায়, তখন সে তো তার উসুল নিজের বউয়ের কাছ থেকেই নেবে, তাই না? পিচ্ছি কি এখনো বুঝতে পারবে আমি তোমার স্বামী? তাহলে তোমার সাথে আমার ওসব করা তো একদম ঠিক আর বৈধ, তাই না অনন্যা ম্যাম? নাকি এবারও আমাকে অ্যারেস্ট করার ভয় দেখাবেন? নীরবের মুখে ওসব করার কথা আর তার গভীর ভালোবাসা মাখানো রোমান্টিক অত্যাচার দেখে অনন্যার সারা শরীরে একটা কাঁপুনি দিয়ে উঠল। সে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। তার ফর্সা গাল দুটো লজ্জায় আর অনুভূতির তীব্রতায় লাল টকটকে আপেলের মতো হয়ে গেল।
সে না পারছে নীরবকে পুরোপুরি সরিয়ে দিতে, আর না পারছে নিজের ভেতরের এই ভালো লাগাটাকে অস্বীকার করতে। এই ছেলেটা প্রতিদিন যেভাবে তাকে নতুন নতুন উপায়ে বিরক্ত করে, তার এই মিষ্টি অত্যাচারগুলো যেন এখন অনন্যার জীবনের এক অদ্ভুত অভ্যাসে পরিণত হতে শুরু করেছে। অনন্যা কোনো মতে নিজের গলার আওয়াজটা একটু নরম করে বলল, নীরব প্লিজ ছাড়ো। মা যদি কোনোভাবে এই ঘরে চলে আসে বা দেখে তবে খুব লজ্জা পাবো। তুমি যা করছো তা একদম ঠিক না। নীরব অনন্যার এই লাজুক আর অসহায় আত্মসমর্পণ দেখে মনে মনে এক চরম বিজয়ের আনন্দ পেল। সে অনন্যাকে এক ঝটকায় গোলবাজা করে তুলে নিল। অনন্যা ভয় পেয়ে নীরবের গলাটা শক্ত করে জড়িয়ে ধরল। নীরব অনন্যাকে নিয়ে গিয়ে বিছানার ঠিক মাঝখানে আলতো করে শুইয়ে দিল এবং নিজে অনন্যার উপর ঝুঁকে বসলো। সে অনন্যার কপাল থেকে আলতো করে চুলের গুচ্ছগুলো সরিয়ে দিতে দিতে এক অদ্ভুত মায়াবী গলায় বলল, মা এখন ঘুমাচ্ছে ম্যাম, আর এই ঘরের চাবি আমার পকেটে। আজকে আপনার কোনো পুলিশি পাওয়ার এখানে কাজ করবে না। আজ রাতটা শুধুই আমাদের। আপনি মাঝ রাস্তায় আমাকে যত বড় ফাইনই করুন না কেন, এই বাসর ঘরে এসে আপনাকে আমার এই ভালোবাসার অত্যাচার সহ্য করতেই হবে। অনন্যা বিছানায় শুয়ে নীরবের চোখের দিকে তাকালো। সেই চোখে এখন আর কোনো জেদ বা রাগ নেই, সেখানে শুধু এক সমুদ্র ভালোবাসা আর নিজের বউকে আগলে রাখা তীব্র আকুলতা। অনন্যা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নিজের হাত দুটো নীরবের পিঠের উপর রেখে তাকে আরো একটু নিজের দিকে টেনে নিল। একজন কড়া পুলিশ অফিসার হিসেবে সে আজ আবার নিজের ঘরের এই পিচ্ছি স্বামীর ভালোবাসার আদালতের কাছে পুরোপুরি হেরে গেল। পরের দিন সকালবেলা রোদের মিষ্টি আলো জানালা গলে এসে অনন্যার মুখের উপর পড়ল। অনন্যা চোখ মেলে দেখল নীরব তখনও এক হাত অনন্যার কোমরের উপর রেখে খুব শান্তিতে ঘুমাচ্ছে। ঘুমের ঘরে নীরবকে একদম একটা পিচ্ছি নিষ্পাপ বাচ্চার মতো লাগছিল। অনন্যা নীরবের মুখের দিকে তাকিয়ে নিজের অজান্তে মিষ্টি একটা হাসি দিল। সে মনে মনে ভাবল, এই ছেলেটা বাইরে যতই বখাটেপনা করুক না কেন, তার ভিতরে মনটা কতটা খাঁটি আর কেয়ারিং। অনন্যা আলতো করে নীরবের হাতটা সরিয়ে বিছানা থেকে নামলো এবং নিজের ডিউটি ইউনিফর্মটা পরে তৈরি হয়ে নিল। ডাইনিং টেবিলে যখন অনন্যা নাস্তা করছিল, তখন নীরব চোখ টলতে টলতে ঘর থেকে বের হয়ে এলো। অনন্যাকে ইউনিফর্ম পরা দেখে সে আবার সেই দুষ্টেমি ভরা হাসিটা দিল এবং অনন্যার পাশের চেয়ারটায় এসে বসলো। টেবিলে তখন দুই মা বসে চা খাচ্ছিলেন। মা, দেখেছো তোমার পুলিশ বউকে? রাতে ঘরে এসে আমার উপর কত অত্যাচার করে, আর সকাল হতেই কেমন একদম কড়া অফিসার সেজে থানায় যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আমার তো মনে হয় আমারই এখন পুলিশের কাছে গিয়ে সিকিউরিটি চাওয়া উচিত। নীরবের এই কথা শোনা মাত্রই অনন্যার মুখে থাকা চাটা কোনো মতে গিলতে গিয়ে চোখ বড় বড় করে নীরবের দিকে তাকালো। দুই মা নীরবের কথা শুনে হেসে আকুল। অনন্যার মা বললেন, হ্যাঁ রে নীরব, অনন্যা তোকে বেশি শাসন করে বুঝি? তুই একদম চিন্তা করিস না। ও বেশি বাড়াবাড়ি করলে আমাকে বলবি, আমি ওর পুলিশিগিরি ছুটিয়ে দেব। অনন্যা লজ্জে আর রাগ মিশ্রিত চোখে নীরবের দিকে তাকালো এবং টেবিলের নিচ দিয়ে নিজের শক্ত বুট জুতোটা দিয়ে নীরবের পায়ে হালকা একটা লাথি মারল। নীরব ব্যথার ভান করে উফ করে উঠল, কিন্তু মুখে তার সেই বিজয়ের হাসিটা ঠিকই রয়ে গেল। এভাবে প্রতিদিন তাদের দিনগুলো কাটতে লাগলো। কখনো রাস্তায় অনন্যার করা ডিউটি আর নীরবের হেলমেট ছাড়া ধরা পড়া নাটক, আবার কখনো রাতের বাসর ঘরে নীরবের রোমান্টিক আর মিষ্টি অত্যাচারের সুদে আসলে হিসেবে ওসুল করা। অনন্যা থানার ডিউটিতে যতই করা আর গভীর থাকুক না কেন, ঘরের চার দেওয়ালের ভেতর সে দিন দিন এই পিচ্চির স্বামীটার মিষ্টি ভালোবাসার জালে আরো বেশি করে জড়িয়ে পড়তে লাগলো। না পারছে সে এই মধুর অত্যাচার সহ্য করতে, আর না পারছে এই মিষ্টির সম্পর্ক থেকে এক চুলো দূরে সরে যেতে। তাদের এই দুষ্টি মিষ্টির সম্পর্কটা যেন এক অদ্ভুত সুন্দর নিয়মে সামনের দিকে এগিয়ে চলতে লাগলো।
বিয়ের পরে নীরব এই প্রথম অনন্যাদের বাড়িতে যাবে। সকাল থেকে অনন্যাদের পুরো বাড়িতে আত্মীয় স্বজন আর কাজিনদের ভিড়ে পুরো বাড়ি গম গম করছে। অনন্যা গাড়ি থেকে নামার পর থেকে নিজে সেই চিরচেনা করা ভাবটা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছিল। আর নীরব তো যথারীতি তার শাশুড়ি মায়ের দেওয়া নতুন দামি পাঞ্জাবি পরে একদম ফিটফাট বাবু সেজে এসেছে। অনন্যাদের বাড়িতে পৌঁছানোর পর সবার সাথে হাসি মুখে কৌশল বিনিময় পর্ব শেষ হলো। অনন্যার মা বাবা এবং বাকি মুরব্বীরা তখন জামাইকে পেয়ে আদরে আপ্যায়নে ভাসিয়ে দিতে লাগলেন। আরে রাখতো তোদের কিউট দুলা ভাই, প্রেম টেম কিছুই না, আমার ইমোশনাল ব্ল্যাকমেইলে পড়ে জাস্ট বিয়েটা করতে হয়েছে। অনন্যাদের বাড়িতে পৌঁছানোর পর সব কাজিনরা ড্রয়িং রুমে এসে জড়ো হয়েছিল। অনন্যা সবার সামনে সোফায় বসে ইচ্ছে করে নীরবকে এড়িয়ে যাচ্ছে। তার কাজিন তিশা নতুন দুলাভাইকে দেখে প্রশংসা করতে অনন্যা মুখ বাঁকিয়ে ওই উত্তর দিল। সে নীরবের দিকে একবারও না তাকিয়ে খুব ঠান্ডার তাচ্ছিলের সুরে সবার সামনে আবার বলল, ও তো এখনো একটা পিচ্ছি ছেলে, জাস্ট পড়াশোনা করছে। ওর থাকা না থাকা আমার কাছে সমান। ওর নিজের মতো এক কোনায় পড়ে থাকলেই হলো, আমার লাইফে ওর কোনো গুরুত্ব বা প্রভাব নেই। ও মা, কি বলো সব অনন্যা আপু? দুলাভাই তো পাশেই দাঁড়িয়ে সব শুনছে, বেচারা কত লজ্জা পাচ্ছে দেখো। তুমিও না পারো আপু, এমন কিউট একটা ছেলেকে কেউ এভাবে সবার সামনে পাত্তাই দেয় না। দুলা ভাই, আপনি প্লিজ আপুর কথায় মন খারাপ করবেন না। আপু তো থানায় ডিউটি করতে করতে রোমান্সই ভুলে গেছে। আরে রিয়া, তিশা, তোমরা একদম চিন্তা করো না। তোমাদের আপুর এই পুলিশি গরম আমি ঘরে কিভাবে ঠান্ডা করি সেটা শুধু আমিই জানি। তবে আজকে তোমাদের এই সুন্দর সুন্দর মুখগুলো দেখে আমার মনটাই ভালো হয়ে গেল। অনন্যা আমাকে পাত্তা না দিলে কি হবে? তোমরা তো আছো। বাহ, দুলাভাই তো দারুণ কথা বলেন। অনন্যাপু, তুমি একটা আস্ত হিরে ঘরে এনেছো, অথচ কদর করতে জানো না। দুলাভাই, আপনি কিন্তু আমাদের পাশে এসে বসবেন, ওই কোনায় একা দাঁড়িয়ে থাকবেন না একদম। তোমরা এত করে বলছো যখন, তখন কি আর না এসে পারা যায়? তোমরা সবাই এক একজন পরীর মতো সুন্দরী। আজকে থেকে তোমরা কেউ আমার শালী নও, সবাই আমার বেস্ট ফ্রেন্ড। নীরব সোফা থেকে উঠে এক অদ্ভুত চটপটে আর চঞ্চল অ্যাটিটিউড নিয়ে অনন্যার কাজিনদের আড্ডার মাঝখানে গিয়ে বসে পড়ল। সুন্দরী আর চঞ্চল মেয়েগুলো জামাইবাবুকে এত ফ্রেন্ডলি দেখে মুহূর্তের মধ্যেই তাকে ছেকে ধরল। নীরব তাদের সাথে এত সুন্দর করে হেসে হেসে কথা বলতে লাগলো যে অনন্যার কাজিনরা তো রীতিমতো নীরবের ওপর ক্রাশ খেয়ে গেল। সে রিয়ার একদম কাছাকাছি গিয়ে বসলো। দুলা ভাই, আপনি সত্যিই অনেক লাকি, কিন্তু আমাদের আপুটা বড্ড কড়া। আপনাকে সারাদিন শাসন করে না তো? শাসন করার চেষ্টা তো করেই, কিন্তু এই বখাটে দুলাভাইকে কাবু করা কি এতই সহজ? তবে রিয়া, তোমার পরনের এই নীল শাড়িটা কিন্তু দারুণ লাগছে। তোমাকে দেখতে বেশ কিউট লাগছে। আচ্ছা দুলাভাই, শুধু রিয়ার শাড়ির প্রশংসা করলে হবে? আমার এই নতুন ড্রেসটা কেমন হয়েছে বলুন? তোমার ড্রেসটাও চমৎকার মিম, আর তোমার এই সিল্কি চুলগুলো তো জাস্ট অসাধারণ। চুলগুলো বাতাসে ওড়ার সময় তোমাকে আরো বেশি চঞ্চল লাগে। সত্যি বলছো দুলাভাই? থ্যাংক ইউ সো মাচ। অনন্যাপু, দেখেছো দুলাভাই কত কেয়ারিং আর রোমান্টিক, আর তুমি ওদিকে মুখ হাড়ি করে বসে আছো। মিম, রিয়া, তোমরা কি একটু চুপ করবে? অনেকক্ষণ ধরে তোমাদের এই ফালতু বকবকানি শুনছি। আর নীরব, নিজের সীমানা চিনে কথা বলো। কার চুল কেমন আর কার শাড়ি কেমন সেটা তোমাকে দেখতে কে বলেছে? কেন ম্যাম, নিজের শাড়িদের একটু প্রশংসা করাও কি ট্রাফিক আইন ভাঙার শামিল? এখানে তো আমি কোনো হেলমেট ছাড়া বাইক চালাচ্ছি না যে আপনি 10,000 টাকার চালান কেটে দেবেন। আমি তো জাস্ট আমার কিউট শাড়িদের সাথে একটু গল্প করছি। ও মা, দুলাভাই, আপু কি আপনার নামেও চালান কেটেছে নাকি? আপু, তুমি তো আচ্ছা মানুষ, বরের নামেও চালান কাটো। আর বলো না তিশা, তোমাদের আপুর তো দয়া মায়া নেই। তবে তোমরা বড্ড ভালো। আজকে কিন্তু তোমাদের এই দুলাভাই সবাইকে শপিং এ নিয়ে যাবে। তোমরা যা কিনতে চাইবে সব এই দুলাভাই কিনে দেবে।
সত্যি বলছো দুলাভাই? ও গড, আপনি পৃথিবীর বেস্ট দুলাভাই। আজকে কিন্তু আমরা অনেক শপিং করব, আপনাকে একদম ছাড়বো না। মিম খুশিতে এক ছটকায় নীরবের পাঞ্জাবির হাতটা টেনে ধরলো আর রিয়া হাসতে হাসতে নীরবের কাঁধের উপর আলতো করে ঢলে পড়ল। নীরবও বিন্দুমাত্র দ্বিধা না করে মিমের হাতটা আলতো করে ছুঁয়ে তালি দিল। তাদের এই মাখামাখি আর ধলাধুলি করাটা অনন্যার জ্বলন্ত চোখে লক্ষ্য করছিল। ড্রয়িং রুমের ভেতরের তাপমাত্রা যেন অনন্যার রাগে এক নিমিষে 100 ডিগ্রিতে পৌঁছে গেল। নীরব, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। এটা আমার বাপের বাড়ি, সেটা মাথায় রেখো। এখানে এসে এইসব লম্পটপনা একদম চলবে না। লম্পটপনা মানে কি ম্যাম? আমি তো আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি। রিয়া, মিম, চলো আমরা ওপাশের সোফাটায় গিয়ে বসি। এখানে বড্ড গরম, কেউ একজন খুব হিংসায় জ্বলছে বলে মনে হচ্ছে। হ্যাঁ দুলাভাই, চলুন আমরা ওপাশে গিয়ে শপিং এর লিস্ট করি। আপু, তুমি এখানে একা একাই রাগ দেখাও, আমরা চললাম। রিয়া, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ওর থেকে দূরে সর। আর নীরব, তুমি ওই মেয়েদের গা ঘেঁষে বসা বন্ধ করো বলছি। কেন সরবো ম্যাম? আপনি তো একটু আগে সবার সামনে বললেন যে আমার থাকা না থাকা আপনার কাছে সমান। আমার নাকি আপনার লাইফে কোনো গুরুত্বই নেই। তাহলে আমি কার পাশে বসলাম আর কার সাথে শপিং এ গেলাম তাতে আপনার কি আসে যায়? আপনি নিজের মতো গম্ভীর হয়ে থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন। চলো মিম, আমরা ও পাশে যাই। নীরব মুখে এক চরম বিজয়ের হাসি ফুটিয়ে অনন্যার দিকে তাকালো। অনন্যা নিজের দাঁত কিরমির করে মনে মনে বলল, এই বখাটে শয়তান ছেলে আমার এই বোনেদের সাথে এত ঢলাঢলি হচ্ছে করা। ঘরের ভেতরে আসো, আজ রাতে তোমার ওই সুন্দরী শালিদের শপিং করানোর শখ আমি আজ চিরদিনের জন্য মিটিয়ে দিব। ওদিকে নীরব অনন্যাকে রাখতে দেখে মনে মনে বলল, কি ম্যাম, ক্ষমতার খুব গরম দেখিয়েছিলে না? এবার বোঝো। ডাইনিং রুমে সেই চরম উত্তেজনাকর পরিস্থিতির পর বিকেল গড়িয়ে রাত নেমে এলো। অনন্যাদের বাপের বাড়ি বিশাল বড় গেস্ট রুমে তখন নীরব আর অনন্যা একা। অনন্যা রুমের দরজাটা লক করে সোজা হিংস্রের মতো গর্জে উঠল। নীরবের সামনে এসে দাঁড়ালো। ওদিকে নীরব কিন্তু একদম নির্বিকার। সে খুব শান্তিতে খাটের উপরে শুয়ে নিজের ফোন টিপছিল। নীরব, তোমার সাহস তো কম না। তুমি নিজেকে ভাবো কি শুনি? আমার বাপের বাড়িতে এসে আমার চোখের সামনে আমার বোনদের সাথে ওইভাবে নোংরামি করছিলে কোন সাহসে? নোংরামি? ওরে বাবা ম্যাম, মুখটা একটু সামলে কথা বলুন। আমি জাস্ট আমার কিউট শালীদের সাথে একটু গল্প করছিলাম, কৌশল বিনিময় করছিলাম। এটাকে আপনার পুলিশি চোখে নোংরামি বলে মনে হলো? গল্প করছিলে? রিয়া তোমার কাঁধের ওপর ঢলে পড়ছিল, মিম তোমার হাত ধরে টানছিল, আর তুমিও খুব গদগদ হয়ে তাদের চুলে হাত দিচ্ছিলে, হাত ধরছিলে। ওটা কি গল্প করা ছিল? ওটা ছিল নির্লজ্জের মতো ফ্লার্ট করা। একটা বিবাহিত ছেলে হয়ে এই বখাটেপনা করতে তোমার একটুও লজ্জা লাগলো না? বিবাহিত ছেলে? বাহ, শুনে খুব ভালো লাগলো যে আপনার অবশেষে মনে পড়েছে আমি একজন বিবাহিত ছেলে এবং আপনার বিবাহিত স্বামী। কিন্তু ম্যাম, দুপুরে ড্রয়িং রুমে সবার সামনে আপনি নিজে কি বলেছিলেন সেটা কি আপনার ওই কড়া মস্তিষ্ক থেকে এক নিমিষে ডিলিট হয়ে গেছে? আমি কি বলেছি না বলেছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি আমার ফ্যামিলির সামনে আমাকে ছোট করেছো। ও সত্যি? আমি ছোট করেছি? আপনি যে সবার সামনে বললেন এই বখাটে পিচ্ছি ছেলেটার আমার লাইফে কোনো গুরুত্ব নেই, ও থাকা না থাকা আমার কাছে সমান। যখন একটা বউ তার স্বামীকে সবার সামনে এভাবে জাস্ট একটা ফেলনা বস্তুর মতো ছুঁড়ে ফেলে দেয়, তখন সেই স্বামীর কেমন লাগে সেটা একবারও ভেবেছেন লেডি অফিসার? তা আমি কি ভুল বলেছি? তুমি একটা পিচ্চি ছেলেই তো, এখনো পড়াশোনা শেষ হয়নি, একটা আস্ত বাচ্চা ছেলে তুমি। তোমার সাথে আমার কোন দিক থেকে মিল আছে? আমি জাস্ট আমার ইমোশনাল ব্ল্যাকমেইলে পড়ে। আবার ওই এক কথা, আমার ব্ল্যাকমেইল? পিচ্চি ছেলে, বখাটে ছেলে? নীরব এক ঝটকে খাট থেকে নেমে দাঁড়ালো। তার চোখে সে চঞ্চলতা এক নিমিষে উদাও হয়ে সেখানে এক তীব্র জেদ আর পুরুষালী রাগ ভর করল।
সে এক পা দুপা করে অনন্যার দিকে এগিয়ে যেতে লাগলো। অনন্যা নীরবের এই হঠাৎ মারমুখী রূপ দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে পেছোতে লাগলো, কিন্তু ঘরের দেওয়ালের সাথে তার পিঠ ঠেকে গেল। নীরব অনন্যার একদম কাছাকাছি এসে নিজের দুহাত অনন্যার দুই পাশের দেওয়ালের উপর রাখলো, যেন অনন্যা কোনোভাবেই পালাতে না পারে। নীরব, কি করছো কি? সামনে থেকে সরো, এটা আমার বাপের বাড়ি, একটু ভদ্রতা শেখো। বাপের বাড়ি বলে কি আমি আমার বউয়ের কাছে আসতে পারবো না ম্যাম? আপনি নিজেকে খুব বড় পুলিশ অফিসার ভাবেন, তাই না? চোর ডাকাতদের যেভাবে খাঁচায় বন্দি করেন, ভেবেছেন এই পিচ্চি স্বামীটাকেও সারা জীবন খাঁচায় বন্দি করে রাখবেন? দুপুরে আপনি আমাকে ইগনোর করে খুব মজা পাচ্ছিলেন, তাই না? এবার বলুন, আমি যখন রিয়া আর মিমের হাত ধরছিলাম তখন আপনার বুকের ভেতর কেমন জ্বলছিল? আমার কেন জ্বলবে? তোমার মতো একটা পিচ্চি বখাটে ছেলে কার হাত ধরলো আর কার সাথে শপিং এ গেল তাতে আমার বয়ে গেছে। আমি মোটেও জেলাস ফিল করিনি। ও সত্যি জেলাস ফিল করেননি? তাহলে আপনার ওই ফর্সা মুখটা রাগে অমন টকটকে লাল আপেলের মতো হয়ে গিয়েছিল কেন? গ্লাসের জলটা যেভাবে খাচ্ছিলেন মনে হচ্ছিল আমাকে জ্যান্ত চিবিয়ে খাবেন। বলুন, হিংসা হচ্ছিল কিনা? একদম না। আমি কেন হিংসা করব? তুমি নিজেকে কি ভাবো নীরব? তুমি জাস্ট একটা বাচ্চা। বাচ্চা? আচ্ছা ম্যাম, আপনার এই বাচ্চার শক্তিটা তাহলে আজ রাতেই একটু পরীক্ষা করে নেওয়া যাক। বাসর ঘরে তো আপনি পার পেয়ে গিয়েছিলেন আইনের দোহাই দিয়ে। আজকেও দুপুরে খুব গরম দেখিয়েছেন। তা একটা বখাটে স্বামী যখন তার বউকে একা রুমে পায় আর সেই বউ যখন অন্য মেয়েদের সাথে কথা বলার জন্য হিংসায় জ্বলতে থাকে, তখন তাকে শান্ত করার দায়িত্ব কার? নীরব, তুমি নিজের সীমা পার করছো। মুখটা সরাও আমার সামনে থেকে। তোমার নিঃশ্বাস আমার গায়ে লাগছে, ছাড়ো আমাকে। সরবো না, আজ তো একদমই সরবো না। আপনি যতক্ষণ না স্বীকার করছেন যে আপনি আমাকে অন্য মেয়েদের সাথে দেখে জেলাস হচ্ছিলেন, ততক্ষণ আমি আপনাকে এক চুলও নড়তে দেব না। আমি বলবো না। আমি কেন বলবো? তুমি একটা অভদ্র বেয়াদব ছেলে। আমি তো বেয়াদবি ম্যাম, আর নিজের বউয়ের সাথে বেয়াদবি করার লাইসেন্স এই নীরব কাজী কাবিননামায় সই করেই পেয়ে গেছে। পিচ্চি কি এখনো বুঝতে পারবে আমি তোমার স্বামী? তাহলে তোমার সাথে আমার ওসব করা তো একদম ঠিক আর বৈধ, তাই না অনন্যা ম্যাম? নাকি এবারও আমার নামে 10,000 টাকার চালান কাটবেন? কাটুন না, এই ঘরে তো আপনার চালান বইটা নেই। এখানে শুধু আমি আছি আর আপনি আছেন। নীরব অনন্যার কোমরে নিজের এক হাত শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে একদম পিষে ফেল। অনন্যা স্তব্ধ হয়ে গেল। নীরবের গায়ের করা পারফিউমের গন্ধ আর তার পুরুষালী শরীরের উষ্ণতা অনন্যার সমস্ত করা অফিসারগিরিকে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিল। সে নিজের হাত দুটো দিয়ে নীরবের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেই ধাক্কায় কোনো জোর ছিল না, ছিল কেবল এক লাজুক আকুতি। নীরব প্লিজ, কেউ এসে পড়বে। দরজায় নক করলে আমি কি জবাব দেব? ছাড়ো। কেউ আসবে না, আর আসলেও জানবে জামাই বউ নিজেদের রুমে গল্প করছে। আগে বলুন, আপনি আমাকে অন্য মেয়েদের সাথে দেখে কেন রেগে যাচ্ছিলেন? বলুন যে আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারেন না। তুমি বড্ড বেশি বান্দর হয়েছ। আমি কিচ্ছু বলবো না। বলবেন না? ঠিক আছে, তাহলে কথার উত্তর যখন মুখে দেবেন না, তখন তো অন্য উপায়ে আদায় করতে হবে। এই বলে নীরব অনন্যার কপাল থেকে আলতো করে চুলের গুচ্ছটা সরিয়ে দিয়ে সোজা তার নরম গালে নিজের ঠোঁটের এক গভীর উষ্ণ ছোঁয়া এঁকে দিল। অনন্যা শিউরে উঠে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। তার বুকটা তখন এত জোরে কাঁপছিল যে মনে হচ্ছিল এই বুঝি তার হার্টবিট বাইরে চলে আসবে। নীরব কিন্তু ওখানেই থামলো না। সে অনন্যার কানের লতিতে আলতো করে একটা কামড় দিল। উফ, লাগে তো নীরব। তুমি একটা আস্ত জানোয়ার। চিমটি কাটো, কামড় দাও, এইসব কেমন ধরনের রোম্যান্স তোমার? এটা বখাটে স্বামীর রোমান্টিক অত্যাচার ম্যাম। আপনি রাস্তায় ডিউটি করার সময় আমাকে যেমন কড়া কড়া শাস্তি দেন, এটা আপনার বাসর ঘরে আদালতের শাস্তি।
দুপুরে যে অপরাধ আপনি করেছেন তার জন্য আপনাকে আজ সারা রাত আমার এই মিষ্টি অত্যাচার সহ্য করতেই হবে। আমি কাল সকালেই আম্মাকে বলবো আমি তোমার সাথে আর সংসার করব না, তুমি বড্ড জ্বালানি ছেলে। আচ্ছা, সংসার করবেন না? গিয়ে বলুন আম্মাকে। আম্মা উল্টো আপনাকে একটা ধমক দিয়ে আমার পাশেই বসিয়ে দেবে। মায়েরা আমাদের জুটিটা কত পছন্দ করে জানেন না? আর আপনি যতই পালানোর চেষ্টা করুন অনন্যা ম্যাম, এই পিচ্চি স্বামীটার ভালোবাসার সিগন্যাল পার করার ক্ষমতা কোনো ট্রাফিক পুলিশের নেই। অনন্যা চোখ মেলে নীরবের দিকে তাকালো। নীরবের চোখে তখন এক অদ্ভুত মায়াবী আর গভীর ভালোবাসার টান জ্বলজ্বল করছে। অনন্যা নীরবের অজান্তে নীরবের শার্টের কলারটা নিজের দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরল। সে মনে মনে স্বীকার করতে বাধ্য হলো যে এই ছেলেটা বয়সে ছোট হতে পারে, কিন্তু তার ভালোবাসার গভীরতা আর আগলে রাখার ক্ষমতা আজ কোনো পরিপক্ক পুরুষের থেকে কম নয়। তার এই প্রতিনিয়ত মিষ্টি আর দুষ্টামি ভরা অত্যাচারগুলো এখন অনন্যার মনে শক্ত বরফটাকে আস্তে আস্তে গলিয়ে একাকার করে দিচ্ছে। তুমি আসলেই একটা শয়তান নীরব। তোমাকে সামলানোর চেয়ে মনে হয় আস্ত একটা ডাকাত দল সামলানো অনেক সহজ। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট ম্যাম। তার ডাকাত দল তো জেলেই থাকে, কিন্তু এই শয়তানটা তো সারা জীবন আপনার এই মনের কারাগারেই বন্দি থাকবে। এবার একটু হাসুন তো লেডি অফিসার, নাকি আবার ফাইন করার কথা ভাবছেন? তোমাকে তো আজীবনের জন্য ফাইন করলেও কম হবে। উফ, ছাড়ো এবার, আমার বড্ড গরম লাগছে। গরম লাগলে এসিটা আরো একটু বাড়িয়ে দিচ্ছি, কিন্তু আমার এই বুকের বাঁধন থেকে আজ আপনার কোনো ছুটি নেই। আজ রাতটা শুধুই এই বখাটে পিচ্ছি আর তার করা পুলিশ বউয়ের। নীরব অনন্যাকে আবার কোলবাজা করে তুলে নিয়ে বিছানার মাঝখানে শুইয়ে দিল এবং নিজে তার পাশে শুয়ে অনন্যাকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। অনন্যা আর বাধা দিল না। সে নীরবের চওড়া বুকে মাথাটা রেখে এক অদ্ভুত শান্তি আর নিরাপত্তার ছোঁয়া পেল। তাদের এই দুষ্টু মিষ্টি খুনসুটিপূর্ণ সম্পর্কটা যেন বাপের বাড়ির এই নিঝুম রাতে এক নতুন রূপ নিল, যেখানে কড়া পুলিশ অফিসার অনন্যা তার পিচ্চি স্বামী নীরবের ভালোবাসার কাছে পুরোপুরি পরাস্ত হলো। বেশ কিছুক্ষণ পরে যখন অনন্যা অনুভব করলো নীরবের আচরণ এখন আর স্বাভাবিক নেই, সে অস্বাভাবিক আচরণ করছে, তখন সে বলল, নীরব আর না, প্লিজ এবার অন্তত আমাকে ছেড়ে দাও। অনন্যার কণ্ঠস্বরে এখন আর সেই কড়া পুলিশ অফিসারের দাপট নেই, সেখানে এখন মিশে আছে এক অদ্ভুত আকুতি আর ক্লান্তি। কিন্তু নীরব আজ কোনো কথার শোনার মুডে নেই। বাপের বাড়ির এই নিঝুম শান্ত গেস্ট রুমে এসি থেকে ঠান্ডার বাতাস বয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের দুজনের মাঝখানে পরিবেশটা তখন এক তীব্র উষ্ণতায় থমথম করছিল। নীরব অনন্যার কোনো কথায় কানে তুলল না। সে অনন্যার একদম গায়ের উপর নিজের শরীরে পুরো ভর ছেড়ে দিয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। বেডসাইড ল্যাম্পের সেই মৃদু নীল আলোয় অনন্যার ফর্সা মুখটা এক মায়াবী রূপ ধারণ করেছে। ছাড়ার জন্য তো আজ আমি আপনার কাছে আসিনি ম্যাম। দুপুরে সবার সামনে আপনি আমাকে যতটা অবহেলা করেছেন, আমার মনটা কিন্তু ঠিক ততটাই ভেঙে গিয়েছিল। এই ভাঙা মনটা জোড়া লাগানোর দায়িত্ব তো আপনারই, তাই না? আমি তো বললাম নীরব, আমি দুঃখিত। জাস্ট সবার সামনে একটু একটু রাগ দেখানোর জন্য অমন বলেছিলাম। তুমি তো জানো আমি তোমাকে কতটা কি? মুখ ফুটে বলুন অনন্যা, আজ আপনাকে বলতেই হবে। অনন্যা কথাটি শেষ করার আগে নীরব নিজের এক হাত দিয়ে অনন্যার মুখটা আলতো করে চেপে ধরল। তারপর নিজের ঠোঁট দুটো অনন্যার কপালে, তারপর গাল বেয়ে সোজা তার নরম ঠোঁটের উপর নামিয়ে আনলো। অনন্যা চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। নীরবের এই তীব্র আর গভীর স্পর্শে অনন্যার সারা শরীর এক অদ্ভুত বিদ্যুৎ বেগে কেঁপে উঠল। সে নিজের দু হাত দিয়ে নীরবের পিঠের শার্টটা খামচে ধরল। নীরব অনন্যার ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নিয়ে তার কানের কাছে মুখ নিয়ে গেল। তার তপ্ত নিঃশ্বাস অনন্যার ঘাড়ে লাগতেই অনন্যা এক অদ্ভুত ঘোরের মধ্যে তলিয়ে যেতে লাগলো। পিচ্ছিকে এখনো বুঝতে পারবে আমি তোমার স্বামী? তাহলে তোমার সাথে আমার ওসব করা তো একদম ঠিক আর বৈধ, তাই না অনন্যা ম্যাম? এই কড়া পুলিশ অফিসারের সমস্ত অহংকার আজ আমি এই ভালোবাসার মিলনে গলিয়ে দেব।
নীরব, তুমি বড্ড দুষ্টু, আমি আর পারছি না তোমার সাথে। অনন্যা নিজের কথা শেষ করতে পারল না, কারণ নীরবের হাত দুটি তখন অনন্যার সুতি 3 পিসের বাঁধনগুলো একে একে আলতো করে আলগা করতে শুরু করেছে। অনন্যা প্রথমে একটু দ্বিধায় জড়িয়ে নীরবকে বাধা দেওয়ার চেষ্টা করলো। নীরবের চোখে সেই গভীর ভালোবাসা আর তীব্র অধিকারের চাহনি দেখে সে নিজের সমস্ত প্রতিরোধ হারিয়ে ফেলল। নীরব খুব যত্ন সহকারে অত্যন্ত রোমান্টিক উপায়ে অনন্যাকে তার পোশাকের আবরণ থেকে মুক্ত করে নিল। নীল আলো নিচে অনন্যার উন্মুক্ত নিখুঁত শরীরটা দেখে নীরবের চোখের দৃষ্টি আরো গভীর হয়ে উঠল। সে অনন্যার সারা শরীরে নিজের ভালোবাসার পরশ বুলিয়ে দিতে লাগলো। নীরব অনন্যার উপরে আরো একটু ঝুঁকে এলো। অনন্যা লজ্জায় নিজের হাত দিয়ে মুখ ঢাকতে চাইল, কিন্তু নীরব অনন্যার 2 হাত ধরে মাথার উপরে বিছানার সাথে চেপে ধরল। সে অনন্যার গলায়, কাঁধে আর বুকে নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া এঁকে দিতে দিতে তাদের মধ্যকার সমস্ত দূরত্ব এক নিমিষে মুছে দিল। অনন্যা এক তীব্র সুখানুভূতিতে চোখ বন্ধ করে নীরবের নাম ধরে ফিসফিস করে ডাকলো, উফ নীরব, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে আর দূরে সরিয়ে রেখো না। অনন্যার এই আকুল স্বীকারোক্তি শোনা মাত্রই নীরবের ভেতরের সমস্ত বাঁধ ভেঙে গেল। সে এক পরম মায়াই আর তীব্র ভালোবাসার টানে অনন্যাকে নিজের শরীরের সাথে পুরোপুরি একাত্ম করে নিল। বাপের বাড়ি সে নিঝুম ঘরের 4 দেওয়ালের মাঝে দুজোড়া মনের তীব্র আকুলতায় শুরু হলো তাদের মধুর মিলন। অনন্যা তীব্র এক ঘোরের মাঝে নীরবের পিঠ নিজের নখ দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল, আর নীরব অনন্যার প্রতিটা কাঁপুনি নিজের বুকে আগলে নিয়ে তাকে ভালোবাসার চরম সুখে ভাসিয়ে দিল। তাদের এই ঘনিষ্ঠ মিলন যেন কোনো বখাটে বনা ছিল না, এটা ছিল দুটো হৃদয়ের একে অপরের প্রতি সম্পূর্ণ সঁপে দেওয়া, যেখানে বয়সের ব্যবধান আর পেশার কড়াকড়ি একাকার হয়ে সেফ পবিত্র ভালোবাসার রূপ নিল। বেশ কিছুক্ষণ পর ঘরের ভেতরে সে তীব্র ঝড়টা যখন শান্ত হলো, তখন নীরব অনন্যাকে নিজের বুকের উপর জড়িয়ে ধরে শুয়ে আছে। অনন্যা ক্লান্তিতে আর পরম তৃপ্তিতে নীরবের চওড়া বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। তার এলোমেলো চুলগুলো নীরবের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নীরব অনন্যার পিঠে হাত বোলাতে বোলাতে তার কপালে আলতো করে চুমু খেলো। কি ম্যাম, এবার বলুন, আপনার এই পিচ্চি স্বামীটা আপনাকে ঠিকঠাক আদর করতে পেরেছে তো, নাকি এখনো বলবেন আমি একটা বাচ্চা ছেলে? অনন্যা নীরবের বুকে মৃদু একটা কিল মেরে লাজুক হেসে নিজের মুখটা আরো একটু লুকিয়ে নিল। তার কণ্ঠস্বর তখন একদম নিচু আর মায়াবী। তুমি একটা আস্ত শয়তান নীরব, তুমি যেইভাবে আমাকে তোমার ভালোবাসায় বন্দি করেছো, আমার মনে হয় আমি কোনোদিন আর এই কারাগার থেকে বের হতে পারবো না। বের হতে দেবই না ম্যাম। এই বখাটে স্বামী সারা জীবন আপনাকে এভাবেই নিজের বুকের মাঝে আটকে রাখবে। অনন্যা আর কিছু বলল না। সে নীরবের কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে সুবাস নিতে নিতে এক অদ্ভুত শান্তির ঘুমে তলিয়ে গেল। আর নীরব নিজের কড়া পুলিশ বইয়ের এই লাজুক আর শান্ত রূপটা দেখে মনে মনে এক পরম তৃপ্তির হাসি হাসল। বাপের বাড়ির এই রাতটা তাদের দুষ্টু মিষ্টির সম্পর্কটাকে চিরদিনের জন্য এক গভীর আত্মার অবিচ্ছেদ্য বন্ধনে বেঁধে দিল। সকালে সূর্যটা অনন্যার জীবনে এক ভয়ঙ্কর বার্তা নিয়ে এলো। অনন্যা তখনও নীরবের বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাচ্ছিল। ঠিক তখনই তার সরকারি ফোনটা বিকট শব্দে বেজে উঠল। অনন্যা ধরপড় করে উঠে বসে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে এসিপি স্যারের জরুরি কণ্ঠস্বর ভেসে এলো। শহরের এক নামকরা ডাকাত দল আর অস্ত্র চোরাচালানকারী চক্র হানা দিয়েছে, যাদের ধরতে পুলিশকে এখনই এক ভয়ঙ্কর মিশনে নামতে হবে। অনন্যা আর 1 সেকেন্ডও দেরি করল না। নিজের ব্যক্তিগত জীবনের সমস্ত সুখ আর ক্লান্তি একপাশে সরিয়ে রেখে সে ঝটপট পুলিশের করা ইউনিফর্মটা পরে তৈরি হয়ে নিল। ঘুম ভাঙ্গা চোখে নীরব যখন অনন্যাকে বিদায় জানাচ্ছিল, তখন অনন্যা নীরবের কপালে আলতো করে হাত রেখে বলল, সাবধানে থেকো নীরব, আমি ডিউটি শেষ করে ফিরব। কিন্তু কে জানতো এই যাওয়াই অনন্যার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।
মিশনে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক চলছিল। অনন্যা নিজের টিম নিয়ে সেই ভয়ঙ্কর অপরাধীদের আস্তানায় প্রায় ঘিরে ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে অপরাধীরা অতর্কিত বোমা হামলা আর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। অনন্যা নিজের টিমের কনস্টেবলদের বাঁচাতে গিয়ে নিজে সেই হামলার মূল নিশানা হয়ে যায়। একটা বিকট বোমার বিস্ফোরণ আর দুটো বুলেটের আঘাতে অনন্যার পুরো শরীর রক্তাক্ত হয়ে ভেসে যায়। সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আইসিইউর বাইরে তখন এক শিউরে ওঠা পরিবেশ। অনন্যা ভেতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর বাইরে তার পুরো পরিবার কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু সবার চেয়ে যার অবস্থা সবচেয়ে করুণ সে আর কেউ নয়, স্বয়ং নীরব। ডাক্তার বাবু, আমার অনন্যা কেমন আছে? ও কথা বলছে না কেন? আপনারা ওকে আইসিইউতে আটকে রেখেছেন কেন? আমাকে ভেতরে যেতে দিন, আমি আমার বউয়ের কাছে যাব। প্লিজ শান্ত হন। পেশেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক। বোমা বিস্ফোরক আর বুলেটের কারণে ওনার ভিতরে মারাত্মক ইনজুরি হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু আগামী 24 ঘন্টা ওনার জন্য খুব আশঙ্কাজনক। আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। ডাক্তারের এই কথা শোনা মাত্র নীরবের মাথার ভেতর সমস্ত আকাশ যেন ভেঙে পড়ল। সে যে ছেলেটা সারাদিন চঞ্চলতায় মেতে থাকতো, যে অনন্যাকে সারাক্ষণ দুষ্টু মিষ্টি রোমান্টিক অত্যাচারে অতিষ্ঠ করে রাখত, সে যেন এক নিমিষে আস্ত একটা পাগল হয়ে গেল। নীরব নিজের চুল টেনে ধরল, হাসপাতালে দেওয়ালে নিজের হাত দিয়ে অনবরত আঘাত করতে লাগলো। তার ফর্সা হাতটা দেওয়ালে লেগে রক্তে লাল হয়ে গেল, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। অনন্যা, তুমি আমাকে এভাবে ফেলে চলে যেতে পারো না। তুমি না পুলিশ অফিসার, তোমার এত পাওয়ার, তাহলে তুমি আজ একটা বিছানায় এইভাবে চুপচাপ শুয়ে আছো কেন? ওঠো অনন্যা, এসে আমাকে ধমক দাও। আমার উপর তোমার সেই চেনা রাগ দেখাও। আমি প্রমিস করছি, আমি আর কোনোদিন তোমার কোনো কথা অমান্য করব না। প্লিজ অনন্যা, একবার চোখ খোলো। বাবা নীরব, তুই নিজের উপর একটু নিয়ন্ত্রণ রাখ বাবা, এইভাবে পাগলামি করিস না। আল্লাহ আমাদের অনন্যাকে ঠিক ফিরিয়ে দেবেন। মা, ও কিভাবে ঘুমাচ্ছে দেখো। ও তো ঘুমালে আমার বুকে মাথা রেখে ঘুমায়, আজও একা একা ওই অত বড় বিছানায় অক্সিজেনের মাস্ক পরে কেন শুয়ে আছে? আমি কিছু শুনবো না মা। ও যদি ফিরে না আসে তবে এই নীরবও আর বাঁচবে না। নীরবের এই চরম পাগলামি আর বুক ফাটা আর্তনাদ আর অনন্যার প্রতি তার এই নিঃশর্ত গভীর ভালোবাসা দেখে হাসপাতালের করিডোরে উপস্থিত দুই পরিবারের আত্মীয় স্বজনদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এতদিন যারা ভাবত নীরব একটা পিচ্চি ছেলে জাস্ট পড়াশোনা করছে, এই বিয়েতে তার কোনো সিরিয়াসনেস নেই, তারা আজ নীরবের এই রূপ দেখে স্তব্ধ হয়ে গেল। অনন্যা সেই চঞ্চল কাজিনরা তিশারি আমিম যারা দুপুরে নীরবের সাথে আড্ডা দিচ্ছিল, তারা পর্যন্ত নীরবের এই পাগলামি দেখে মনে মনে এক অদ্ভুত তৃপ্তি পেল, এই ভেবে যে তাদের অনন্যা আপু জীবনে যাই পাক না কেন একটা খাঁটি ভালোবাসার মতো স্বামী পেয়েছে। কিন্তু এখন আর সেই তৃপ্তি মনে ধারে রাখার মতো সময় বা পরিস্থিতির কারণে, কারণ আইসিইউর ভেতরে মনিটরে বিটার আওয়াজটা দিন দিন আরো ক্ষীণ হয়ে আসছে। অনন্যা সত্যি এখন মৃত্যুর খুব কাছাকাছি এক মারাত্মক অবস্থার মধ্যে রয়েছে। নীরব আইসিইউর কাছে দরজায় কপাল ঠেকে অঝরে কাঁদতে কাঁদতে ভেতরে শুয়ে থাকা অনন্যার দিকে তাকিয়ে রইল। সে মনে মনে বলল, তুমি আমাকে পিচ্ছি স্বামী বলে খেপাতে না ম্যাম, আজ তোমার এই পিচ্ছি স্বামী তোমাকে আদেশ করছে, তোমাকে ফিরে আসতেই হবে। আমাদের ভালোবাসার গল্প তো মাত্র শুরু হয়েছিল, তুমি এভাবে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে চলে যেতে পারো না। লেডি অফিসার, তোমাকে আমার বুকে ফিরে আসতেই হবে। হাসপাতালের আইসিইউর বাইরে করিডোরে তখন যেন এক জীবন্ত কারবালা। দীর্ঘ 46 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু অনন্যার কোনো জ্ঞান ফেরেনি। আইসিইউর ভেতরে লাইফ সাপোর্ট মনিটরে ক্ষীণ বিটের আওয়াজটা প্রতি মুহূর্তে নীরবের বুকে তীরের মতো বিচ্ছিল। এই দুদিন ধরে নীরব এক ফোঁটা জল বা দানা মুখেও তোলেনি, আর তার চোখের নিচে কালি পড়ে গেছে, ফর্সা মুখটা শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। সে শুধু কাছের
সে শুধু কাছের দেওয়ালে কপাল ঠেকে একভাবে তাকিয়ে আছে ভেতরে শুয়ে থাকা অনন্যার দিকে। ডাক্তাররা আশা ছেড়ে দিয়ে অলৌকিক কিছু অপেক্ষায় ছিলেন। ঠিক তখনই নীরব আর সহ্য করতে না পেরে আইসিইউর দরজা ঠেলে ভেতরে সোজা ঢুকে পড়ল। তার ডাক্তার নার্স তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও নীরবের সেই মরিয়া রূপ দেখে তারা স্তব্ধ হয়ে গেল। নীরব অনন্যার একদম পাশে এসে বসল। অনন্যার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সে নিজের কপালের ঠোঁটে চেপে ধরল। নীরবের চোখের জল অনন্যার নিথর হাতের উপর টপ টপ করে পড়তে লাগলো। সে একদম নিচু, কিন্তু তার এক বুক ভাঙা আবেগে কাঁপতে থাকা গলায় অনন্যার কানের কাছে মুখ নিয়ে কথা বলা শুরু করলো। অনন্যা, সিনিয়র বউ, আপনি এভাবে হেরে যেতে পারেন না। তুমি না কত বড় বড় অপরাধী ধরেছ, তাহলে আজ এই মৃত্যুর কাছে কেন আত্মসমর্পণ করছো? চোখ খোলো অনন্যা, প্লিজ একবার চোখ খোলো। তুমি আমাকে পিচ্চি স্বামী বলে রাগ দেখাতে না? তোমার সেই পিচ্চি স্বামী আজ তোমার সামনে একদম অসহায় হয়ে হাত জোর করে কাঁদছে। আমি আর কোনোদিন বখাটেপনা করব না, কোনোদিন তোমাকে রাগাবো না। তুমি ফিরে না এলে আমি সত্যিই মরে যাব অনন্যা। নীরবের এই বুক ফাটা আর্তনাদ আর চোখের গরম জল যেন কোনো এক অলৌকিক ওষুধের মতো কাজ করলো। ঠিক তখনই মনিটরে বিটের শব্দটা হঠাৎ করে দ্রুত হতে শুরু করলো। অনন্যার হাতের আঙ্গুলগুলো আলতো করে নড়ে উঠল। নীরব চমকে উঠে তাকিয়ে দেখলো অনন্যা খুব কষ্ট করে নিজের চোখের পাতা দুটো একটুখানি মেলল। অক্সিজেনের মাস্কের আড়াল থেকে সে আবছা চোখে নীরবের দিকে তাকালো। অনন্যার চোখ দিয়েও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ডাক্তাররা দ্রুত ছুটে এলেন এবং পরীক্ষা করে এক অবিশ্বাস্য আনন্দের হাসি হাসলেন। তারা বললেন, এটা সত্যিই একটা মিরাক্কেল। পেশেন্ট ডেঞ্জার জোন পার করে ফেলেছেন। ওনার বাঁচার তীব্র ইচ্ছা আর ওনার স্বামীর এই নিঃশর্ত ভালোবাসায় ওনাকে ফিরিয়ে এনেছে। আইসিইউর বাইরে দাঁড়িয়ে থাকা অনন্যার মা, নীরবের মা এবং কাজিনরা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। রিয়া, মিম আর তিশা মনে মনে ভাবলো অনন্যাপুর এই পিচ্ছি স্বামীটাই আসলে ভালোবাসার এক মস্ত বড় জাদুঘর। ঠিক 3 মাস পর অনন্যা এখন পুরোপুরি সুস্থ, তবে এএসপি স্যারের বিশেষ নির্দেশে সে এখনো 1 মাসের মেডিকেল লিভে বাড়িতে আছে। বিকেলবেলা মিষ্টি রোদ এসে পড়েছে তাদের নিজেদের শোবার ঘরের জানালা দিয়ে। অনন্যা খাটের উপর হেলান দিয়ে বসে একটা বই পড়ছিল। তার চোখে মুখে এখন আর কোনো ক্লান্তি নেই, বরং এক নতুন জীবনের সুখে তার চেহারা আরো মায়াবী হয়ে উঠেছে। ঠিক এমন সময় ঘরের দরজাটা লক হওয়ার শব্দ হলো। অনন্যা তাকিয়ে দেখলো নীরব সব ধীর পায়ে ঘরের ভেতর ঢুকছে, তার হাতে একটা বাটি গরম স্যুপ। নীরব, তুমি আবার এই সাত দুপুরে দরজা লক করেছো কেন? এই স্যুপের বাটিটা টেবিলে রাখো, আমি একটু পরে খাচ্ছি। তার হাতে এক বাটি গরম স্যুপ। নীরব অনন্যার কোনো কথা শুনলো না। সে স্যুপের বাটিটা টেবিলে রেখে সোজা খাটের উপর এসে অনন্যার দিকে একদম গা ঘেঁষে বসলো। তার চোখে আবার ফিরে এসেছে সে চিরচেনা দুষ্টামি আর ভালোবাসার চঞ্চল চাহনি। সে অনন্যার হাত থেকে বইটা কেড়ে নিয়ে এক পাশে ছুঁড়ে ফেলে দিল। স্যুপ একটু পরে খেলে হবে না ম্যাম? আপনাকে এখনই এই গরম স্যুপটা আমার হাত থেকে খেতে হবে। 3 মাস ধরে হসপিটাল আর মেডিসিনের চক্করে আপনাকে আমি একদমই কাছে পাইনি। আজ কিন্তু আমার কোনো পুলিশি ওজোর আপত্তি চলবে না। তুমি দিন দিন আশকারা পেয়ে বড্ড বেশি বান্দর হয়ে গেছো নীরব। আমি এখন একজন পেশেন্ট, আমার উপর তোমার এই রোমান্টিক অত্যাচার করা কি ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে ম্যাম। আপনি এখন আর পেশেন্ট নন, একদম ফিট অ্যান্ড ফাইন। আর আপনি তো সেদিন হসপিটালে বলেছিলেন যে আমার ভালোবাসার কারাগারে আপনি আজীবনের জন্য বন্দী হয়ে গেছেন। তা বন্দীকে তো একটু অত্যাচার সহ্য করতেই হয়, তাই না? নীরব 1 চামচ স্যুপ অনন্যার মুখের সামনে ধরল। অনন্যা লাজুক হেসে স্যুপটা মুখে নিল। নীরব অনন্যার মুখের কোনায় লেগে থাকা স্যুপের কণাটা নিজের আঙ্গুল দিয়ে আলতো করে মুছে দিল। তার আঙ্গুলের ছোঁয়ায় অনন্যা আবার সেই চেনা শিহরণ অনুভব করলো। নীরব অনন্যাকে আরো একটু নিজের বুকের কাছে টেনে নিয়ে তার কোমরে হাত জড়িয়ে ধরল। অনন্যা এবার আর বাধা দিল না। সে নিজের মাথাটা নীরবের চওড়া বুকে সঁপে দিল।
জানো নীরব, সেদিন যখন আমি মৃত্যুর মুখে তলিয়ে যাচ্ছিলাম, তখন শুধু তোমার এই শেষ কথাগুলো আমার কানে বাজছিল। আমার মনে হচ্ছিল আমার এই পিচ্চি স্বামীটাকে একা ফেলে আমি কিছুতেই যেতে পারবো না। তোমার এই মিষ্টি অত্যাচারগুলো ছাড়া আমার জীবনটা একদম অন্ধকার। পিচ্চিকে এখনো বুঝতে পারবে আমি তোমার স্বামী? তাহলে তোমার সাথে আমার ওসব করা তো একদম ঠিক আর বৈধ, তাই না অনন্যা ম্যাম? এই বখাটে স্বামী আর কড়া পুলিশ বউকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না। নীরব অনন্যার মুখটা আলতো করে উঁচিয়ে ধরল। দুজনের চোখাচোখি হতে এক গভীর ভালোবাসার স্রোত বয়ে গেল ঘরের নীল আলোয়। নীরব আর এক মুহূর্ত দেরি না করে অনন্যার কপালে আর ঠোঁটে নিজের ভালোবাসার এক পরম তৃপ্তিময় ছোঁয়া এঁকে দিল। অনন্যা চোখ বন্ধ করে নীরবকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তাদের এই মিলন যেন সমস্ত ঝড়ঝাপটা পার করে এক সুন্দর ও সুখী সমাপ্তির দিকে এগিয়ে গেল। কড়া পুলিশ অফিসার অনন্যা আর তার কিউট পিচ্ছি স্বামী নীরবের এই দুষ্টু মিষ্টি খুনসুটি আর গভীর ভালোবাসার গল্পটি আজ এক পরম সুখে পূর্ণতা পেল।